সবাইকে আসসালামু আলাইকুম। সবাই দেখতে পাচ্ছেন আমাদেরকে আরজে রিফার ফেসবুক পেজ থেকে। সবাইকে আড্ডা উইথ আরজে রিফাতে স্বাগতম জানাচ্ছি। সবাই বেশি করে আমাদের আরজে রিফার ফেসবুক পেজটি লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং আমাদের যে আরজে রিফার ইউটিউব চ্যানেল আছে সেইখানে যুক্ত হয়ে যান। সেখানে সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করে দিলে অনেক তথ্যমূলক প্রোগ্রামগুলো আপনারা সেখানে দেখতে পারবেন। আমরা কাজ করছি মানসিক স্বাস্থ্য, অটিজম এবং যেকোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। সামাজিক যেকোনো বিষয় হতে পারে। আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত হলেই বিভিন্ন প্রোগ্রামগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা কি কি নিয়ে প্রোগ্রাম করছি এবং কাজ করে যাচ্ছি। তো আজকে আমরা যাকে আমাদের অতিথি হিসেবে এনেছি, যারা আমাদের আরজে রিফার ফেসবুক পেজ সবসময় ফলো করছেন তারা নিশ্চয়ই জানেন এবং অলরেডি দেখে ফেলেছেন যে আমাদের সাথে আজকে ঠিক এখন রাত 10টা 2 বাজছে। আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আমাদের ব্যাক স্টেজে আমাদের অতিথি অপেক্ষা করছেন ফারহানা ইসলাম, ইউএন মিলেনিয়াম ফেলো, যিনি 2024 উইনার। আচ্ছা, এছাড়াও তার আরো অনেক গুণ আছে, যেহেতু একদম শুরু এখন মাত্র প্রোগ্রামটি, তাই একবারে তার সবকিছু তথ্য দিব না। তবে সবচেয়ে একটা মজার তথ্য হচ্ছে শুধু আপনার ইনার বিউটি বলে যে একটা কথা আছে, শুধু চেহারা সুন্দর হলেই হয় না, রূপে গুণে সব দিকেই আমাদের আজকের অতিথি কিন্তু অনন্যা। তো সে কিন্তু আমাদের মিস বাংলাদেশেও ছিলেন 2024-এ এবং তিনি সে শ্রেষ্ঠ 16 জনের মধ্যে একজন ছিলেন। তার কাছ থেকেই আসলে শুনবো সব গল্পগুলো। আমি যদি সব গল্পগুলো বলি তাহলে তো আর আপনারা আমাদের সাথে থাকবেন না। তো যারা এখনো আমাদের সাথে যুক্ত হননি, বেশি করে যুক্ত হয়ে যান এবং আমাদের প্রোগ্রামটি শেয়ার করে দেন। এবং ফারহানা ইসলামের তথ্যগুলো জানতে হলে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টস করতে থাকুন। আপনাদেরও তো অনেক প্রশ্ন থাকতেই পারে, তো সেই ক্ষেত্রে কমেন্টস করতে থাকুন। তো আমরা ব্যাক স্টেজে আর আমাদের অতিথিকে অপেক্ষা করাবো না, তাকে আমরা নিয়ে আসছি আমাদের ফ্রন্ট স্ক্রিনে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ফারহানা, বলো। আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আড্ডা ওই তার্জেরিফাতে এসে কেমন লাগছে? আমি অনেক বেশি এক্সাইটেড। আমরাও খুব এক্সাইটেড যে আমরা শুনবো সুন্দরী কম্পিটিশনে যেতে হলে আসলে কে কিভাবে প্রিপারেশন নিতে হয়। আর তুমি যেহেতু তোমার এই পরিচয়টা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো আর কি, ইউএন যে মিলেনিয়াম ফেলোটা, সেটা সম্পর্কে আসলে 2024-এ যেটা পেয়েছো সেটা সম্পর্কে আগে আমরা জানি, পরে আমরা সুন্দরীর গল্পে যাব আসলে। আচ্ছা। বলো একটু আমাদেরকে। আর তার আগে একটা জিনিস তোমার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের তোমার প্রোগ্রামটা তুমি শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধু বান্ধবরাও তোমার গল্পটা জানতে পারে, বা আরো যারা এইসব ফেলোশিপ নিয়ে কাজ করতে যাচ্ছে, বা কিভাবে ধরো আমরা তো বললাম যে আমরা মানসিক স্বাস্থ্যটা নিয়েও কাজ করছি, সেই ক্ষেত্রে যাতে মানুষ আহ অন্য কোনো খারাপ চিন্তা না করে অনেক ভালো ভালো কাজ যে জীবনে আসলে করা যায় সেগুলো কিভাবে করতে পারবে, সেই অনুপ্রেরণা হিসেবেই কিন্তু তুমি আজকে সবাইকে মোটিভেশন করবে আশা করছি। জি, অবশ্যই। হ্যাঁ, বলো এখন। আচ্ছা, তো হচ্ছে ইউএন মিলেনিয়াম ফেলোশিপ সম্পর্কে আমি 2024-এই প্রথম জানতে পারি আর কি। তো আমি হচ্ছে ভার্সিটির অনেকগুলো ক্লাবের সঙ্গে যুক্ত। তো এমন করে হুম। একজন হচ্ছে ক্লাবের এক সিনিয়র আপুর ফেসবুকে হচ্ছে দেখলাম যে উনি হচ্ছে পোস্ট করেছেন যে উনি এর আগের বছর এরকম একটা প্রোগ্রামে গিয়েছেন। তো আমার মধ্যে হচ্ছে এসব প্রোগ্রাম নিয়ে হচ্ছে কিউরিওসিটি অনেক বেশি। তো আমি অনেক বেশি ব্রাউজ করতে, অনেক বেশি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করি। তো ওনার আইডি থেকে আমি খুঁজে গুগলে গিয়ে সার্চ দিয়ে আমি হচ্ছে ওয়েবসাইটে গেলাম। পরে দেখলাম যে হচ্ছে এটা ইউনাইটেড নেশনস একাডেমিক ইম্প্যাক্টের সঙ্গে হচ্ছে মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের একটা কোলাবোরেশন প্রজেক্ট আর কি। তো ইউনাইটেড নেশনসে কাজ করার ইচ্ছা আমার অনেক আগে থেকে, সোশ্যাল সার্ভিস যেহেতু করি, সোশ্যাল ওয়ার্ক করার অনেক ইচ্ছা। তো ইউনাইটেড নেশনস তো একটা ড্রিমের মতো, সবারই ড্রিমের মতো যারা সোশ্যাল ওয়ার্ক করে বা এই রিলেটেড হচ্ছে জিনিসে হচ্ছে আগ্রহী। তো এরপর ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে আমার এত লাক ভালো, মানে আমি নিজেকে অনেক লাকি বলতে চাই। কারণ আমি যখন ওয়েবসাইটে ঢুকেছি তখনই গিয়ে দেখছি যে ওই সময়টায় হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে ওপেন, মানে অ্যাপ্লিকেশনের আর হচ্ছে 15 দিন মনে হয় ডেডলাইন আছে। তো আমি তো কোনো কিছু না চিন্তা করে হচ্ছে আমি হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেললাম। তো এটা হচ্ছে টু টু স্টেপে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয় আর কি। দুইবার হচ্ছে ফার্স্ট রাউন্ডে সিলেকশন হলে দেন সেকেন্ড রাউন্ড। তো ফার্স্ট রাউন্ডে যখন অ্যাপ্লাই করলাম তখন অত কিছু চিন্তা করিনি। ফার্স্ট রাউন্ডে হচ্ছে আমাদেরকে বলেছিল যে একটা এসডিজি সোশ্যাল ওয়ার্ক নিয়ে একটা প্রজেক্ট, নিজেদের প্রজেক্ট আমরা যেটা ফিউচারে করতে চাই অথবা আমরা অলরেডি করেছি এরকম একটা প্রজেক্ট নিয়ে হচ্ছে 2-3 লাইন লিখতে। এটাই হচ্ছে মেইন ক্রাইটেরিয়া ছিল। তো আমি অ্যাপ্লাই করলাম কোনো কিছু না ভেবে। তারপর হচ্ছে যে সিনিয়র আপুকে দেখেছি আর কি, যে উনি আগের বার নর্থ সাউথ থেকে পার্টিসিপেট করেছেন, তো ওনাকে আমি টেক্সট করলাম আরো বেশি জানার জন্য যে জিনিসটা কি কি হয়। তারপর ওয়েবসাইটে অনেক ঘাটাঘাটি করলাম।
তো এরকম করে পরে হচ্ছে যখন সব দেখলাম যে এটা হচ্ছে আমার ফিউচারের জন্য অনেক ভালো ইম্প্যাক্ট ফেলবে, এন্ড আমিও হচ্ছে এটার মাধ্যমে অনেক ভালো কাজ করতে পারবো, করার সুযোগ আছে, তারপর আমি আগালাম। কিন্তু এখানে একটা সমস্যা ছিল যে হচ্ছে মিলেনিয়াম ফেলোশিপের হচ্ছে একটা হচ্ছে ক্রাইটেরিয়া আছে, যেটা হচ্ছে তোমার একা করা যাবে না, একটা ইউনিভার্সিটি থেকে অ্যাটলিস্ট 20 জন অ্যাপ্লাই করলে তারপর হচ্ছে আমি এলিজিবল হতে পারবো এই জিনিসটাতে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। কারণ হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সিটি বেস সিলেক্ট করে সারা দেশ থেকে। তো বাংলাদেশ থেকে গতবার হচ্ছে অত বেশি ইউনিভার্সিটি সিলেক্ট হয় না, যেহেতু এটা হচ্ছে অত বেশি পপুলার না, বাংলাদেশের মানুষজন কম জানে এটা নিয়ে। তো নর্থ সাউথে হচ্ছে আমি আমার ফ্রেন্ডদেরকে বলেছিলাম, তারপর আমি হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে আমাদের, ক্লাবের গ্রুপ, ভার্সিটি গ্রুপ, এরকম সবাইকে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য এনকারেজ করেছি। কারণ হচ্ছে সবাই অ্যাপ্লাই না করলে তো আমার অ্যাপ্লিকেশনটাও হচ্ছে কাজে দিবে না। তো এরকম করে করে হচ্ছে অ্যাপ্লাই হয়েছে। তারপর হচ্ছে সেকেন্ড রাউন্ড হলো, আমরা হচ্ছে সেকেন্ড রাউন্ডের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি হচ্ছে এলিজিবিলিটি পেলো। তারপর সেকেন্ড রাউন্ডে গিয়ে হচ্ছে ওই প্রজেক্টটা নিয়ে আমাদের একটা ডিটেলস দিতে হয় যে এই প্রজেক্টের মাধ্যমে হচ্ছে কয়জন হচ্ছে লাভবান হবে, বাজেট কেমন পড়বে, আমরা কিভাবে কাজ করব। তো আমার প্রজেক্টটা ছিল হচ্ছে যে আমাদের যেসব হেল্পিং হ্যান্ড আছে, আমার বাসায় ঢাকার বাসায়, আমার হচ্ছে ঢাকার বাসায় একজন আছেন, সিলেটের বাসায় একজন আছেন। তো আমার প্রজেক্টটা ছিল যে আমাদের হেল্পিং হ্যান্ডের চিলড্রেনদের নিয়ে এডুকেশনের জন্য, মানে আমরা ওদের এডুকেশনের জন্য এডুকেশন নিয়ে কাজ করব আর কি। যেহেতু ওনারা আমাদের আমাদের হেল্প করতেছেন আমাদের বাসায়, তো আমরা তো একটু পারি যে ওনাদের চিলড্রেনরা যেন হচ্ছে ওনাদের মতো কষ্ট না করার লাগে, ওনারা ওনাদের বাচ্চারা যেহেতু লেখাপড়া করে, ওনারা যেন ভালো কোনো কাজ করতে পারে। তো আমার প্রজেক্ট বেসিক্যালি এটা নিয়েছিল। তো হচ্ছে পরে হচ্ছে আলহামদুলিল্লাহ কিভাবে জানি আমি সিলেক্ট হয়ে গেলাম নর্থ সাউথ থেকে। এবার হচ্ছে 2024 সালে আমরা হচ্ছে 11 জন সিলেক্ট হই। তো এটা হচ্ছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল যে আমাদের ভার্সিটি হচ্ছে ইউএন এর মতো একটা প্লেসে হচ্ছে আমাদের ভার্সিটির নামকে আমরা রিপ্রেজেন্ট করতেছি। এন্ড বাকি জার্নিটা হচ্ছে পুরো ড্রিমের মতো ছিল, 4 মাসের আমাদের জার্নি ছিল। আমাদের হচ্ছে মিলেনিয়াম ফেলোশিপ থেকে আমাদের হচ্ছে সেশন প্রোভাইড করতো, আমাদের ক্যাম্পাস ডিরেক্টররা ছিল, 2 জন ক্যাম্পাস ডিরেক্টর ছিল, ওরা হচ্ছে আমাদের সেশনস নিত এসডিজি গোলস এর উপর, তারপর বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক কিভাবে করা যায়, দেন হচ্ছে আমাদের প্রেজেন্টেশন স্কিলস, গ্রুপ ওয়ার্ক, এগুলোর উপরও সেশন ছিল। এন্ড তারপর শেষে আমাদের হচ্ছে পুরোটা ফেলোশিপের সময় জুড়ে আমাদের একটা হচ্ছে প্রজেক্ট করতে হয়। তো আমরা যেহেতু হচ্ছে কম মানুষ ছিলাম বলতে গেলে, এটা হচ্ছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল যে নর্থ সাউথ থেকে মাত্র হচ্ছে 11 জন। তো আমরা যেহেতু কম মানুষ ছিলাম, তো আমরা ডিসাইড করলাম সবাই আলোচনা করে যে হচ্ছে আলাদা করে এক একজন সিঙ্গেল প্রজেক্ট করার চেয়ে আমরা যদি গ্রুপ করে একটা প্রজেক্ট করি তাহলে আমরা আরো বেশি ইম্প্যাক্ট ফেলাতে পারবো। কারণ এক একজনের হচ্ছে ইচ্ছা এক এক এসডিজি গোলস নিয়ে কাজ করা। তো এরপর হচ্ছে সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা হচ্ছে সবাই মিলে একটা সেক্টর সিলেক্ট করে ওটার উপর হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে কাজ করব। তো শেষে দিয়ে হচ্ছে আমরা হচ্ছে যে কাজটা সিলেক্ট করলাম সেটা হচ্ছে, আমার যেমন ইচ্ছা ছিল এডুকেশন নিয়ে কাজ করার, তেমন হচ্ছে আরেকজনের ইচ্ছা ছিল মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং নিয়ে কাজ করার। তো সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা হচ্ছে যেহেতু কিডস নিয়ে কাজ করতে চাই বেসিক্যালি, কারণ বাচ্চারা হচ্ছে আমাদের ফিউচার, এটা হচ্ছে সবাই জানে যে আমাদের পরের প্রজন্ম যারা, তারাই হচ্ছে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তো বাচ্চাদের মধ্যে আন্ডার প্রিভিলেজদের মধ্যে কিন্তু অনেক টাইপের আন্ডার প্রিভিলেজ চিলড্রেন আছে। এর মধ্যে হচ্ছে আমরা সবাই দেখি যে আমরা হচ্ছে যারা হচ্ছে স্লামসে থাকে ওদের নিয়েও কাজ হয়, ওখানেও স্কুল আছে তেমন। তারপর হচ্ছে সাস্টেও হচ্ছে একটা স্কুল আছে, কিন স্কুল। তো ওখানে হচ্ছে ওখানের বাচ্চাদের নিয়ে হচ্ছে আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের নিয়ে কাজ করে। কিন্তু আমরা যেটা দেখলাম যে অরফানেজে যারা থাকে, অরফানস যারা, ওদের নিয়ে কিন্তু হচ্ছে ওরকম কোনো কাজ করা হয় না। কিন্তু ওরাও কিন্তু আমাদের সমাজের একটা অংশ, ওদেরও কিন্তু আমাদের মতো হচ্ছে অনেক ইচ্ছা আছে, ওদেরও ইচ্ছা হচ্ছে ফিউচারে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু ওরা ওই সুযোগটা না সবসময় পেয়ে ওঠে না। আমাদের যেমন গাইড করার জন্য আমাদের প্যারেন্টস থাকে, আমাদের হচ্ছে বিভিন্ন রিলেটিভস থাকে, ওরা যেহেতু অরফানেজে বড় হয়, ওদের হচ্ছে লাইফটা একটু, আমার কাছে মনে হয়, মানে আমাদের কাছে মনে হচ্ছে যে ওদের হচ্ছে একটু শর্ট হয়ে যায় আর কি, ওদের আশেপাশে সারাউন্ডিংটা একটু হচ্ছে ন্যারো হয়ে যায়। তো আমরা ঠিক করলাম যে আমরা সবাই মিলে অরফান চিলড্রেনদের নিয়ে কাজ করব, আমরা ক্যারিয়ার কাউন্সিলিং দিব, তারপর মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিং নিয়ে, ওদের মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিং নিয়ে কাজ করব। তো এরকম করে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটা শুরু করলাম। প্রজেক্টের নাম ছিল, আমাদের গ্রুপের নাম ছিল ইম্প্যাক্ট ইনিশিয়েটিভস, এন্ড আমাদের প্রজেক্টের নাম ছিল হচ্ছে প্রজেক্ট সূর্যমুখী।
তো এই প্রজেক্টের আন্ডারে আমরা হচ্ছে ঢাকার 2টা অরফানেজে গিয়ে কাজ করি, মাস্তুল ফাউন্ডেশন আর হচ্ছে স্যার সলিমুল্লাহ অরফানেজ। তো আমার হচ্ছে একটা অরফানেজে যাওয়ার হচ্ছে সৌভাগ্য হয়েছিল, সৌভাগ্য বলতেছি কারণ আমার ওখানে এক্সপিরিয়েন্সটা আমি বোঝাতে পারবো না, এত ভালো এক্সপিরিয়েন্স ছিল। ওখানে যারা বাচ্চারা ছিল ওরা এত ফ্রেন্ডলি ছিল, আর ওরা এত ভালোভাবে আমাদের সঙ্গে হচ্ছে কথাবার্তা বললো, গল্প করলো। আমরা ওখানে গিয়ে ওদেরকে দেখলাম যে ওরা আমাদের মতোই, মানে আমরা যেরকম ভাবি যে ওদের বাবা মা নেই, ওরা একটু অন্যরকম হবে, ওরা মনে হয় হচ্ছে এরকম লেখাপড়া করে না বা এরকম সুযোগ সুবিধা পায় না, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে ওরা কিন্তু আমাদের মতো, ওরা কিন্তু ডিফারেন্ট না, ওদেরও আমাদের মতো মন খারাপ হয়, ওদেরও আমাদের মতো পুলিশ হইতে ইচ্ছা করে। একটা মেয়ে আমাকে উঠে বলতেছে, আপু আমার তো পুলিশ হওয়ার ইচ্ছা, আপু আমার তো আর্মিতে যাওয়ার ইচ্ছা। তো হচ্ছে, তো এটা দেখে অনেক ভালো লেগেছে আর কি। তো আমরা ওদেরকে বললাম যে হচ্ছে তোমরা কিন্তু চাইলেই লেখাপড়া করে কিন্তু চাইলেই হচ্ছে পারবা, কোনো কিছু ইম্পসিবল না, তুমি যদি চেষ্টা করতে থাকো সবকিছু হবে। তারপর মেন্টাল ওয়েলবিং, ওরা যেহেতু একা থাকে, আমাদের তো হচ্ছে অনেক ফ্রেন্ডরা থাকে যারা আমাদের হেল্প করতে পারে। তো হুম। ওদেরকে আমরা এটা বোঝালাম যে তোমরা যদি মন খারাপ হয় তোমরা তোমার ফ্রেন্ডদেরকে বলতে পারো, তোমাদের প্যারেন্টসকে যেহেতু না বলতে পারো, মানে আমরা তো বেসিক্যালি আমাদের প্যারেন্টসদের সঙ্গে শেয়ার করি বা ভাই বোনের সঙ্গে শেয়ার করি, কিন্তু অরফানেজে তো ওরা একা, ওরা ওখানে একাই হুম। থাকে, তো ওরা ওদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারবে। অ্যান্ড মেন্টাল মেন্টাল হেলথ তো অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু, তো এটা ওদেরকে হচ্ছে আমরা গল্পের মাধ্যমে আর কি, ছোট বাচ্চারা যেভাবে বোঝে আর কি ওরকম করে। তো ওদের ওখানের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। তো এরকম প্রজেক্টের পর আমাদের প্রজেক্টটা হচ্ছে আবার ইউএন মিলেনিয়াম ফেলোশিপের হচ্ছে পেজে আমরা হচ্ছে ওরা আমাদেরকে হচ্ছে রিকগনিশনও দিয়েছিল। তো এটা অনেক বড় বিষয় ছিল যে পুরা ওয়ার্ল্ড এর মধ্যে হচ্ছে বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা প্রজেক্ট রিকগনিশন পেয়েছে। তো এটা হচ্ছে অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল বলতে পারি আমি। খুবই একটা চমৎকার কিন্তু এক্সপিরিয়েন্স হয় নিজের দেশকে যখন অন্য একটা দেশের মাটিতে আসলে পরিচয় করিয়ে দেওয়া যায়, তাই না? জি আপু, জি আপু, এটা তো আচ্ছা, ওই যে সবচেয়ে বড়। ছোটদের মেন্টাল হেলথ এর কথা বলছিলে, সেখানে গিয়ে আসলে ওদের মানসিক স্বাস্থ্যের অবস্থা কেমন দেখা হয়েছিল আসলে? ওরা হচ্ছে ফার্স্টে আমাদের সঙ্গে এত ফ্রেন্ডলি ছিল না, ওরা হচ্ছে প্রথম প্রথম ভয় পাচ্ছিল যে আমরা বাইরে থেকে এতগুলো মানুষ এসেছি, যে কিভাবে কথা বলবে। পরে যখন আমরা আস্তে আস্তে গল্প করলাম তখন ওরা বলতেছিল যে হ্যাঁ ওদেরও হচ্ছে রাগ উঠে, ওরাও মারামারি করে ওদের ফ্রেন্ডদের সঙ্গে, মানে রাগ হচ্ছে মেইনলি ওরা বান্ধবীদের সঙ্গে রাগ হয় আর কি, একজন একজনকে হ্যাঁ। খোঁটা দেয়, একজন একজনের সঙ্গে গুতাগুতি করে, এরকম আর কি, আমাদের মতোই আর কি। তো তখন হচ্ছে অনেকে বলতেছিল যে ওর মন খারাপ হলে ও বুঝে না যে ও কি করবে, কার সঙ্গে কথা বলবে, ও তখন নাকি চুপচাপ হয়ে যায়। তো তখন হুম। আমরা বলি যে হচ্ছে যে চুপচাপ হওয়া কিন্তু সলিউশন না, তুমি যদি শেয়ার করো তোমার কথাটা আরেকজনকে যদি শোনাও তখন কিন্তু হচ্ছে মনটা একটু হালকা হয়, and আরেকজন শুনলে তোমাকে কোনো সলিউশনে দিতে পারবে। আর যেহেতু হুম। ওখানে সেম এজেরও বাচ্চারাও আছে, একটু সিনিয়র একটু বড়ও আছে, যেমন 5-6 এরও আছে, আবার ক্লাস 1-2 হুম। এর বাচ্চারাও আছে। তো হুম। সবাই মিলেমিশে থাকলে কিন্তু হচ্ছে পরিবেশটা অনেক ভালো হয়, মনও ভালো থাকে। হ্যাঁ, খুব ভালো কথা বলেছো। তো এদের সাথে যখন কাজ করতে গিয়েছো, মানে ধরো তারপরে এই যখন নর্থ সাউথ কে তোমার নিজের ইউনিভার্সিটিকে অনেক জায়গায় তুমি রিপ্রেজেন্ট করছো, তখন আসলে নিজের ভিতরে তোমার কেমন ফিলিংসটা হয়? আর তুমি ধরো তোমারও তো অনেক সময়, যেহেতু আমরা মানুষ, আমাদের সবারই মন খারাপ হয় কম বেশি, সেই ক্ষেত্রে ফারহানার মন খারাপ হলে আসলে ফারহানা কিভাবে নিজের মনটাকে ভালো করে? আমার মন খারাপ হচ্ছে একসময় অনেক বেশি হতো, মানে একটা সময় অনেক খারাপ সময় পার করেছি, মেনলি এডমিশন টাইমে আর কি। তো মন খারাপ হলে হচ্ছে আমি গান শুনি, গল্পের বই পড়ি, আমার গল্পের বই পড়তে অনেক ভালো লাগে। আর হচ্ছে ছবি আঁকা হয় আর কি, মানে ছবি যখন আঁকতে যাই তখন হচ্ছে মনে হয় যে মন খারাপের পার্টটা আমার ব্রেন থেকে হচ্ছে অফ হয়ে যায়, তখন হচ্ছে ক্রিয়েটিভিটি পার্টটা চলে আসে। তো এরকম করে মন খারাপ হলে হচ্ছে এক এক সময় এক এক কিছু করা হয়। আর ফ্রেন্ডদের সঙ্গে কথা বলি, ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিই, এটা অনেক ভালো হচ্ছে হেল্প করে আর কি। কথা শেয়ারের মাধ্যমে, কথা একটা বিশাল একটা থেরাপি কিন্তু, তাই হ্যাঁ, না? কথা মেডিকেল বলার থেরাপি। মাধ্যমে নিজের অনেক কিছু রিলিফ করে দেওয়া হয়। এই যে আমরা আড্ডা উইথ আরজে রিফাতে অনেকে যখন আসে, হয়তো বা অনেক সময় পার্সোনালি কারো, অনেক সময় কোনো কারণে হয়তো বা মন খারাপও থেকে থাকে, কিন্তু যখন ওই আড্ডা বা লাইভে আসতে হবে, কথা বলতে হবে, তখন কিন্তু একটা উচ্ছ্বাসে সাজুগুজু করলেও কথা বলে যে মনটা ভালো হয়ে যায় অনেক। তো হ্যাঁ, ওই যে প্রিপারেশন থাকে, আসা, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। এবার একটু চলে যাই, একটু মজার ব্যাপারটা জানতে চাবো যে মিস বাংলাদেশ, ঠিক আছে, 2024 হলে তো এই জায়গায় কিভাবে গেলে? আচ্ছা, এখানে তো সোশ্যাল ওয়ার্কের খুব ইন্টারেস্ট ছিল,
সেই জন্য ইউএন ফেলোতে অ্যাপ্লাই করা এবং সেটা অর্জন করা সবকিছু আমরা বুঝলাম। হঠাৎ করে পড়াশোনার পাশাপাশি হঠাৎ করে সুন্দরীদের প্রতি আকর্ষণ হলো কিভাবে? যে এটার পেছনে অনেক মজার কাহিনী আছে। তো হচ্ছে আমি শুরুটা শুরু থেকে আমরা শুনতে চাই 16 এর যাত্রাটা। 2023 সালে হচ্ছে আমি একটা প্রোগ্রামে হচ্ছে বাইরে কান্ট্রিতে যাই। তো ওখানে হচ্ছে মিস ওয়ার্ল্ড এর কম্পিটিশন হচ্ছিল। তো ওখানে দেখে আমার কাছে মনে হয়েছিল যে হচ্ছে আচ্ছা, তো আমি তো মিস ওয়ার্ল্ডে যেতে পারবো না, আমি তো সুন্দরও না, আমার অত গুণাবলীও নেই ওরকম, আমি অত লম্বা না, বা আমি একটু চাবি এরকম, আমি একটু হেলদি। তো তখন আমার মনকে সান্ত্বনা দিয়েছি, না আমি তো হচ্ছে অন্য একটা প্রোগ্রামে এসেছি, কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতেছি, আর ওরাও তো মিস ওয়ার্ল্ড এর, ওরাও তো কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতেছে। এটা হচ্ছে 2023-এর কাহিনী গেল। তো তাও মনের মধ্যে একটা হচ্ছে ইচ্ছা ছিল, আল্লাহ সবাই যদি পারে আমি কেন পারবো না, এত কি কঠিন কাজ প্রেজেন্টের। তো এরপর 2024 সালে একদিন হঠাৎ করে হচ্ছে ফেসবুকে হচ্ছে হঠাৎ করে হচ্ছে ব্রাউজ করতে করতে অ্যাড দেখি আমি মিস বাংলাদেশের অ্যাপ্লিকেশন চলতেছে। তো আমি তো কিছু না চিন্তা করে, আমার তো এগুলো ভালো লাগে অ্যাপ্লাই করতে, সবখানে সবখানে অ্যাপ্লাই করি, আমার ভালোই লাগে সবকিছুতে পার্টিসিপেট করতে। তো আমি কিছু না চিন্তা করে অ্যাপ্লাই করে ফেলি, যে আর কি আছে কপালে, হলে হবে না হলে নাই, চেষ্টা করতে তো কোনো দোষ নাই, মানে চেষ্টা করলে তো কেউ তো এখানে হচ্ছে আমাকে আটকাচ্ছে না চেষ্টা করার জন্য। তো চেষ্টা করি, অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলাম। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, হঠাৎ করে একদিন সকালবেলা দেখি যে হচ্ছে আমাকে অডিশনের জন্য কল করেছে। এর পরের দিন অডিশন। আর মিস বাংলাদেশের হচ্ছে আরেকটা অ্যাপ্লাই করার আরেকটা কারণ হচ্ছে, আপনি যেহেতু বললেন যে সোশ্যাল ওয়ার্ক তো এটার মধ্যে নেই, মিস বাংলাদেশের থিম কিন্তু ছিল হচ্ছে সাস্টেইনেবিলিটি। তো আমাদের মিস বাংলাদেশের অডিশনে যখন টেক্সটটা আসে তখন হচ্ছে আমাদেরকে বলে দেয় যে হচ্ছে আমাদের হচ্ছে একটা মানে ওয়েস্ট দিয়ে হচ্ছে আমাদের একটা কিছু বানাতে হবে আর কি, যেমন প্লাস্টিক দিয়ে বা হচ্ছে কাঠ দিয়ে বা এরকম ফেলে দেওয়া কোনো জিনিস দিয়ে আমাদের কিছু একটা ক্রিয়েটিভ কিছু একটা বানিয়ে নিয়ে যেতে হবে আর কি, মানে রিসাইকেল করেছি আমি একটা জিনিসকে, এটা হচ্ছে আমার শো করতে হবে। যেহেতু হচ্ছে এবার মানে 2024 সালে মিস বাংলাদেশের ফার্স্ট যে হবে, চ্যাম্পিয়ন যে হবে, ওকে হচ্ছে মিস আর্থে পাঠানো হবে। তো সাস্টেইনেবিলিটি থিম ছিল, তো এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং ছিল যে রিসাইকেল করা, এদিকে আমার ইন্টারেস্টও আছে যেহেতু সোশ্যাল সার্ভিস সোশ্যাল ওয়ার্ক নিয়ে এসডিজি গোলস নিয়ে হচ্ছে কাজ করি। তো ক্রাফটিং করি আমি হচ্ছে অনেক আগে থেকে, ছোটবেলা থেকে ছবি আঁকি, ক্রাফটিং করি। তো আমার জন্য হচ্ছে ইজি ছিল জিনিসটা। আমি ওদিন ক্লাসে ছিলাম যখন মেসেজটা আসে, তো আমি বাসায় এসে আমার হচ্ছে একটা প্লাস্টিকের বোতল দিয়ে আমি একটা হচ্ছে ফ্লাওয়ার ভেস বানিয়ে নিয়ে যাই আর কি। তো এর পরের দিন অডিশনে গেলাম, এফডিসি তে অডিশন ছিল, আমার লাইফে ফার্স্ট টাইম এফডিসি তে। মানে আমার তো আমি অনেক বেশি মুভি দেখি আর কি, অনেক বেশি আমার হচ্ছে ফিল্মি লাইফ, ফিল্মি দুনিয়া অনেক ভালো লাগে। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম, আমি তো নাচতে নাচতে গেছি, আর যা হবে যা আছে কপালে, এক্সপিরিয়েন্স করি, যে প্রথমবার কিছু একটা এক্সপিরিয়েন্স করি। তো গেলাম সকালবেলা গিয়ে দেখি অনেক বিশাল লাইন, মানে ওভার 8,000 মানুষ থেকে 100 জন সিলেক্ট করেছে এরকম শুনেছিলাম আর কি। তো আমি তো পুরো অবাক যে 8,000 মানুষ থেকে আমি 100 জনের মধ্যে, ওটাই তো অনেক বড় অ্যাচিভমেন্ট আমার জন্য, আর কিছু লাগে না এরকম চিন্তা নিয়ে গেছি। তো তারপর হচ্ছে ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করলাম। তারপর স্টেজে যখন ডেকেছে আমাকে আর কি, আমি খুব বেশি নার্ভাস ছিলাম আর কি। আমাকে হচ্ছে জাজেসরা হচ্ছে 3টা কোশ্চেন করে, আর হচ্ছে মানে র্যাম্প ওয়াক করা লাগেনি আর কি ফার্স্ট বার, আলহামদুলিল্লাহ ফার্স্ট বার জাস্ট হাঁটা টাটা দেখেনি ওনারা হচ্ছে কোশ্চেন করে, আর আমি যে রিসাইকেল করে যে ফ্লাওয়ার ওয়েস্টটা বানিয়ে নিয়ে গেছিলাম ওটা দেখে আর কি। কোশ্চেন গুলা হচ্ছে করে হচ্ছে, ফার্স্ট কোশ্চেন ছিল এমন যে হচ্ছে নারীকে হচ্ছে হ্যারাসমেন্ট থেকে কেন হচ্ছে, হ্যারাসমেন্ট থেকে বাঁচার জন্য হচ্ছে কি করতে হয়, বা হচ্ছে এই শিক্ষাটা হচ্ছে ছেলেদেরকে আমরা কিভাবে ইনলাইটেন করতে পারি, এটা নিয়ে এটা ছিল। এরপর হচ্ছে আমি কেন মিস বাংলাদেশ এসেছি এরকম। তো আমি না লাস্টে হচ্ছে আমি বলে দিই যে আমি না আশা করি নাই যে আমি এখানে আসবো, কারণ সবাই তো আমাকে বলতো যে আমি অনেক হচ্ছে হেলদি, আমি ওরকম অত লম্বা না, মানে আমাকে হচ্ছে ছোটবেলায় অনেক বুলি করতো আর কি স্কুলের মানুষজন এইসব নিয়ে আর কি। তো আমি এটা বলে দিই আর কি। তো ওখানে যে হচ্ছে মানে মেইন যিনি ছিলেন মেঘনা আলম ম্যাম, তো উনি হচ্ছে বলতে, উনি আমাকে হচ্ছে অনেক সুন্দর কথা বলছেন যে হচ্ছে তোমার কিন্তু, আমি ওখানে বলেছি যে হচ্ছে আমার মিস বাংলাদেশকে ভালো লেগেছে জিনিসটা, ভালো লেগেছে কারণ এখানে যদি আমার আউটার বিউটি দেখতো শুধু, তাহলে আমি সিলেক্টেড হতাম না, মিস বাংলাদেশের অনেক কিছু দেখা আর কি।
তো আমি তখন বলতেছিল যে মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর, তুমি হচ্ছে এসবে হচ্ছে কান দিও না। তো উনি অনেক সুন্দর করে কথাগুলো বলেন আর কি। তো ওই সময় হচ্ছে আচ্ছা, কোনো নেটওয়ার্ক ইস্যুস এর কারণে ফারহানার কথা চলে গেছে আসলে। যারা সুন্দরী যেকোনো কম্পিটিশনে যেতে চান সেক্ষেত্রে বলবো এখন কিন্তু আগে আমরা মনে করতাম সৌন্দর্য শুধু বাহিরের সৌন্দর্য দেখেই বুঝি আমরা সুন্দরী প্রতিযোগিতায় যেতে পারি, তা কিন্তু কখনোই ছিল না। সব সময়ই ছিল আপনার ভিতরের গুণ, আপনার স্মার্টনেস, আপনার মনের দিকটা যদি সুন্দর থাকে সেই ক্ষেত্রেই কিন্তু আপনি একজন সুন্দরী প্রতিযোগিতায় পরিপূর্ণ সুন্দর হয়ে উঠতে পারবেন। শুধু বাহ্যিক সৌন্দর্য দিয়ে আসলে কখনো সুন্দর হওয়া যায় না। সেক্ষেত্রে আপনার মনকেও কিন্তু সুন্দর করতে হবে, আপনাকে ভালো চিন্তা করতে হবে। যেমন ফারহানা হচ্ছে তার সোশ্যাল ওয়ার্কিং এর মতো একটা সোশ্যাল ওয়ার্ক করা, আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি তারাই শুধু একমাত্র বুঝতে পারি বা জানি যে সোশ্যাল ওয়ার্ক করা আসলে খুব সহজ একটা কাজ, মানে কাজ নয় কিন্তু। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, সমাজে যদি একটা মেয়ে সোশ্যাল ওয়ার্ক করতে যায় তাকে অনেক সময় যেমন উপরের লেভেলেও যেতে হয়, অনেক নিচের লেভেলেও গিয়ে কাজ করতে হয়। তখন সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়, অনেক বাজে কমেন্টও শুনতে হয়, নেগেটিভ কমেন্টসও আমাদের সোশ্যাল ওয়ার্ক করতে গেলে আসলে চলে আসে। ফারহানা আমাদের মধ্যে আবারও ফিরে আসছে। ফারহানা, আমি বলছিলাম যেহেতু তুমি চলে গিয়েছিলে যে সোশ্যাল ওয়ার্ক জিনিসটাও যে খুব একটা সহজ নয় আসলে। কারণ আমরা যখন সোশ্যাল ওয়ার্ক করতে অনেক মাঠ পর্যায়ে কাজ করতে যাই তখন কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক ধরনের কমেন্টস শুনতে হয়, নেগেটিভ কমেন্টস আসে। অনেক সময় অনেক ফ্যামিলি মেনেও নেয় না যে একটা মেয়ে হয়ে সোশ্যাল ওয়ার্কে ফিল্ড ওয়ার্কে যাবে আসলে। আর আরেকটা জিনিস বলছিলাম, তোমার কথার প্রেক্ষিত থেকে আমি চলে গিয়েছিলাম ওই কথাতে যে শুধু বাহ্যিক সৌন্দর্য দিয়েই আসলে হবে না, ভিতরের সৌন্দর্য নিয়েই কিন্তু আসলে একজন মানুষ পরিপূর্ণ সুন্দর হয়ে উঠতে পারে। হ্যাঁ, তো এখন তোমার জার্নিতে আবার ফিরে যাই, তারপরে আবার আমরা অন্য গল্পে আসবো। বলো। তো অডিশনের সময় না পুরা হচ্ছে অডিয়েন্সে যারা ছিল সবাই আমার জন্য ক্ল্যাপ করে। তো এটা হচ্ছে হুম। আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল, এরকম একটা প্লেসে গিয়ে সবাই হচ্ছে ক্ল্যাপ করতেছে। তো তারপর যখন লাস্টের যখন হচ্ছে ওরা হচ্ছে প্রথমে 100 জন থেকে টপ 50 ডাকে। তো হুম। হুম। 50 তে আমার নাম চলে আসে, আলহামদুলিল্লাহ কিভাবে জানি। তো স্টেজে যাই। তো তারপর যখন 50 থেকে টপ 16 এ ডাকার পালা, তো তখন তো আমি হচ্ছে লাইক শিওর হয়ে যাই যে হচ্ছে না, এতটুকু এতটুকু আসছি আলহামদুলিল্লাহ, আর কিছু দরকার নেই। তো টপ হুম। 16 এ যখন নাম ডাকে, সবার ফার্স্ট নামটা ছিল আমার। তো এটা আমার জন্য হচ্ছে মানে পুরো আমি আকাশ থেকে পড়েছি বলা যায় যে আমি আচ্ছা, যাচ্ছি টপ। এক্সাইটমেন্টে চিৎকার টিৎকার দিয়ে ওঠো নাই? চিৎকার তো দিয়েছি, আমি চিৎকার দিয়েছি, চিৎকার দিয়ে লাস্ট দিকে স্টেজের উপর। তো এটা অনেক হচ্ছে অনেক 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 বেশি হচ্ছে আমার জন্য অনেক বড় একটা এক্সাইটমেন্টের জায়গা ছিল যে মিস বাংলাদেশের মতো প্ল্যাটফর্মে আমি টপ 16 এ চলে গেছি। তো তারপর তো হচ্ছে আমার ফার্স্ট ডে হচ্ছে আমি স্টেজে প্রোগ্রাম শেষ হওয়ার পর ফার্স্ট ডে হচ্ছে আমার বাবা মাকে আমি ফোন দিই, তারাও বিশ্বাস করতেছিল না যে আমি মিস বাংলাদেশের টপ 16 এ চলে গেছি। এটা হচ্ছে খুবই আনএক্সপেক্টেড একটা জিনিস ছিল। আচ্ছা, এই যে বাবা মার কথাতে একটু ফিরে আসি। হ্যাঁ, আমাদের দেশের প্রেক্ষিতে যদি আমাদের ফ্যামিলির মেয়েরা মানে সুন্দরী কোনো কম্পিটিশনে যেতে চায় সেক্ষেত্রে অনেক বাধা আসে। তো আমি জানি তোমার ক্ষেত্রে কোনো বাধা আসে নাই, সবারই খুব পরিবারের খুব সাপোর্ট ছিল। কিন্তু যাদের বাধা আসে এই জায়গাটাকে আসলে তুমি কিভাবে দেখো, আর আসলে এই বাধাগুলোকে কিভাবে সরিয়ে রেখে এই মেয়েরা আসলে এগিয়ে যেতে পারে বলে তোমার কাছে মনে হয় আসলে? আপু, আম, অনেকে হচ্ছে অনেক স্টিগমা আছে এইসব কম্পিটিশন নিয়ে, যে ওখানে গেলে হচ্ছে মেয়েরা হচ্ছে মানে নর্মালি হচ্ছে খারাপ মেয়ে ট্যাগ দেয়, যেটা আমি একদমই পছন্দ করি না এই ওয়ার্ডটা। কিন্তু হুম, হুম, হচ্ছে আমি বুঝতে ওখানে তো আমি নিজে গিয়েছি, আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। তো ওখানে দেখলাম যে ওখানে হচ্ছে আপনি হচ্ছে ওখানে অনেকে বলে না যে অশালীন কাপড় পরতে হয়, নিজের ইচ্ছার বিরুদ্ধে কাপড় না পরলে হচ্ছে কিছু হয় না। আমি যে গিয়েছি আমার যে জার্নিটা ছিল, আমি টপ 16 এ তো হচ্ছে আউটফিট তো নিজের ইচ্ছা মতো পরেছি। এরপরে যখন ফাইনালের জার্নি আমাদের হচ্ছে গ্রুমিং সেশন হয়েছে, আরো কয়েকটা রাউন্ড হয়েছে। তো ওখানে আমাদের পূর্ণ স্বাধীনতা ছিল নিজেদের মতো কাপড় পরে, ওখানে কেউ আমাদেরকে বলেনি যে তোমাদেরকে এরকম কাপড় পরতে হবে, এরকম করে দেখাতে হবে। ওখানে কিন্তু এরকম কিছু বলেনি। তো আমার কাছে মনে হয় যে এটা মানুষজনের একটা স্টিগমা মানুষজনের মাথার মধ্যে হচ্ছে ঢুকে রয়েছে, যে ওখানে হুম, গেলেই হচ্ছে মানে এরকম করা লাগবে, মেয়েরা এরকম হয়, এরকম না হলে সুযোগ পাওয়া যায় না। তো এই জিনিসটা না সেটাই। আসলে সত্যি না।
এটা হচ্ছে আমি আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতে পারবো আর কি। না, এটাই আমাদের সমাজে এই কাজগুলা যেগুলা ভালো কাজ সেগুলো আসলে ইন্সপায়ার করাই উচিত আসলে। কারণ আমরা যদি ভালো ফ্যামিলি আমরা যদি বলে থাকি, সেক্ষেত্রে যদি ভালো ফ্যামিলির মেয়েরা ছেলেরা না আসে ভালো কাজগুলোতে, তাহলে তো আসলে আমরা চাইলেও সমাজটাকে আসলে সুন্দর করতে পারবো না, তাই না? হ্যাঁ, ওটাই ওটাই মানে আচ্ছা, চেঞ্জ তো আরো আমাদের নিজেদের থেকে আসতে হ্যাঁ, হবে। হ্যাঁ, বলো চেঞ্জ তো আমাদের বলো নিজেদের থেকে হতে হবে। একদম তাই। না, সেক্ষেত্রে তো ফ্যামিলির অনেক সাপোর্ট পেয়েছিলে, তো সেক্ষেত্রে মায়ের কি কথা ছিল যখন এই যে 16 এর কথার জন্য ফোন দিলে? আমার মা তো বিশ্বাসই করেনি। আমার মা বলতেছে যে, "তুই কিভাবে গেলি? কোথা থেকে কি হলো? সত্যি নাকি?" আমার মা অনেক বেশি এক্সাইটেড ছিল আরকি। আমার মা খুশি ছিল। আমার মা আমাকে সবকিছুতে সাপোর্ট করেছে। মানে একদম ছোটবেলা থেকে। ছোটবেলায় যখন কোনো কম্পিটিশনে যেতাম, আমার মা সবসময় সব জায়গায় হচ্ছে আমাকে নিয়ে যেত। কোনো জায়গায় মানা করত না। তো আমার যে এতদূর যে এসেছি, এটার পেছনে একটা বড় হচ্ছে অবদান আছে আমার প্যারেন্টস এর আরকি। সবকিছুতে আমাকে সাপোর্ট করেছে। সেটাই। আমি চাই সবার বাবা-মারাই এরকম সবাইকে সাপোর্ট করুক, যাতে মেয়েরা আরো অনেক দূর আসলে এগিয়ে যেতে পারে। ফারহানা, তুমি তোমার তো সৌন্দর্যের গল্প আমরা শুনলাম, জ্ঞানের গল্পও শুনলাম। তো সেক্ষেত্রে ছোটবেলা থেকে মানে এমনি কি হওয়ার ইচ্ছা ছিল আসলে? আর কিভাবে এই লাইনে চলে আসলে অন্য লাইনে? আমার ছোটবেলায় আর্কিটেক্ট হওয়ার ইচ্ছে ছিল, সরি। আর্কিটেকচার নিয়ে পড়ার ইচ্ছে ছিল, আর্কিটেক্ট হওয়ার ইচ্ছে ছিল। অ্যান্ড আমি হচ্ছে এই ইচ্ছাটা পূরণও করতে পেরেছিলাম। আমি হচ্ছে সাস্টে আর্কিটেকচার ডিপার্টমেন্টে হচ্ছে ভর্তি হয়েছিলাম। কিন্তু কিছুদিন যাওয়ার পর হচ্ছে বুঝতে পারি যে বাস্তবতা আর হচ্ছে মনের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য। মানে আমার হচ্ছে ছোটবেলা থেকে এরকম যে কোনো জায়গায় আমি গেলেও যদি জিনিসটা আমার ভালো না লাগে, আমি যদি মনে করি যে ওটা হচ্ছে আমার সঙ্গে যাচ্ছে না, আমি এটা পারবো না, তো আমি ওটা ওখানে ছেড়ে দিই। যতই ভালো অপরচুনিটি হোক, আমার সবসময় মনে হয় যে আমি যদি কোনো কাজ করি, ভালো মতো করি, আমি অন্য কোনো জায়গায় গিয়েও ভালো করতে পারবো ইনশাল্লাহ। তো এরকম করে লাস্টে আর্কিটেকচার ছেড়ে দিলাম। তো আমার আবার হচ্ছে আইবি এর প্রতি একটা ফ্যাসিনেশন ছিল, মানে বিবিএ নিয়ে। তো এরপর ওখান থেকে হচ্ছে নর্থ সাউথে এসে ভর্তি হওয়া, নর্থ সাউথের বিবিএ ডিপার্টমেন্টে এসে ভর্তি হওয়া। অ্যান্ড ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছি আমি বলতে পারি। লেখাপড়ার পাশাপাশি অনেক কিছু করার সুযোগ পাচ্ছি, আমি করতে পারছি আর কি। এটা আমার জন্য হচ্ছে অনেক বড় একটা জিনিস। কিন্তু এমনি মনে হয় না যে অনেকে ধরো সাস্টে যেহেতু চান্স পেয়েছিলে আর্কিটেকচার, সেখানে অনেকে চান্স মানে পড়তে চায়, আর সেখান থেকে তুমি ছেড়ে চলে গিয়েছো, এটা কি কখনো আফসোস মনে হয় না? এটা নিয়ে আমাকে অনেকে অনেক কিছু বলেছে। অনেকে বলেছে আমি পস্তাবো, আমি ফিউচারে গিয়ে বুঝবো আমি কেন এই কাজটা করতেছি। কিন্তু আমি জানি যে আমি যেখানেই যাই, আমি যদি হচ্ছে মন দিয়ে কাজ করি, আমি যদি এফোর্ট দিই, আমি ইনশাল্লাহ ওখান থেকেই ভালো কিছু করে আসতে পারবো। তো এই জন্য আমার হচ্ছে আফসোস হয় না। আমি আফসোস রেখে কোনো কাজ করি না। কারণ আফসোস রেখে কোনো কাজ করতে গেলে এরপরে কাজটা আমার কাছে মনে হয় যে ওটা খারাপ হবেই। ওটার মধ্যে একটা কিন্তু থেকেই যাবে। হ্যাঁ, খুব সুন্দর একটা কথা বলেছো। আফসোস নিয়ে কোনো কাজ করা যাবে না। আর এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে আরজে রিফার ফেসবুক পেজে যারা আছেন, বেশি বেশি করে আমাদের প্রোগ্রামটা শেয়ার করে দেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান, কমেন্টস করেন। ফারহানার কাছ থেকে যদি কোনো কিছু জানতে চান ফেলোশিপ নিয়ে বা এই যে মিস বাংলাদেশ নিয়েও, কিন্তু সে অনেক অনেক তথ্য দিয়ে দিচ্ছে যে যতটা আমরা কঠিন মনে করি আসলে ততটা কঠিন না, চাইলে আসলে আপনি আমি যেতে আমরা কি যেতে পারবো? আমরা তো ম্যারিড মানুষ। আচ্ছা, আমরা যেতে পারছি না, অসুবিধা নেই। তবে নতুন জেনারেশন যারা আছে যেতে চাচ্ছে, অবশ্যই যেতে পারো। কারণ এটলিস্ট নিজেকে যাচাই করে দেখতে তো পারো। হওয়া লাগবে এমন কোনো কথা নেই। আমার মা ছোটবেলায় বলতেন যে কোনো কম্পিটিশনে পার্টিসিপেশন মানে যুক্ত হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। জিতে আসতে হবে এমন কোনো কথা নেই আসলে। কারণ তুমি যখন একটা কম্পিটিশনে যাচ্ছ, অনেকজনের সাথে কিন্তু দেখা হচ্ছে, কথা হচ্ছে, অনেক কমিউনিকেশন ইয়েগুলো বেড়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার হয়ে যায়। আচ্ছা, আরেকটা তোমার যে আমরা জানি যে তুমি একটা ফেলোশিপ আছে অ্যাওয়ারনেস 360, এটা নিয়ে যদি একটু বলো যে এটার আসলে কাজটা কি? অ্যাওয়ারনেস 360 ডিগ্রি হচ্ছে ইউএন মিলেনিয়াম ফেলোশিপের মতো একটা ফেলোশিপ। এটা হচ্ছে মালয়েশিয়া বেসড। তো এখানে হচ্ছে আমাদের 15টা সেশন হবে, এন্ড সেশন শেষ হলে ওরা আমাদের বিভিন্ন টপিকের উপর হচ্ছে ক্লাসেস নিবে। তো এটার সেশনটা শেষ হওয়ার পর আমাদের একটা সোশ্যাল ইমপ্যাক্ট প্রজেক্ট করতে হবে আর কি, এসডিজি গোলস বেসড। তো এটা এটা এখান কারা মানে কারা কত থেকে কত এজের বা কারা জয়েন করতে পারে এটার এটা এই হচ্ছে like ফেলোশিপ? পুরো ওয়ার্ল্ড ওয়াইড স্টুডেন্টসদের জন্য। আচ্ছা, আচ্ছা। তো তো হচ্ছে তারা সোশ্যাল, এক্সিস্ট হতে পারে।
হ্যাঁ, সোশ্যাল ইমপ্যাক্ট প্রজেক্ট করার পর ওখান প্রজেক্ট থেকে হচ্ছে ওরা আবার হচ্ছে ওখান থেকে অ্যাওয়ার্ডও দেয়। যেমন হচ্ছে যার হচ্ছে প্রজেক্টটা হচ্ছে বেস্ট হয়, মানে সারা কান্ট্রির মধ্যে সব ফেলোশিপদের মধ্যে ওকে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ গিফট করে, আর হচ্ছে বাকিদেরকে হচ্ছে কয়েকটা নির্দিষ্ট প্রজেক্টকে হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া হয়, ফাইন্যান্সিয়াল এইড দেওয়া হয়। তো সেক্ষেত্রে তোমারটা তুমি কোনটা পেয়েছিলে? আপু এটা হচ্ছে আমি হচ্ছে মাত্র শুরু করেছি আর কি। আমার হচ্ছে এখন পর্যন্ত একটা সেশন হয়েছে, আর স্যাটারডেতে আরেকটা সেশন আছে। তো আমার হচ্ছে এটা হচ্ছে ৪ মাসের একটা জার্নি আর কি। এটা ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। ইনশাআল্লাহ, সেই জন্য বেস্ট অফ লাক। আশা করছি সেখানে তুমি অনেক ভালো করবে। ওই যে আরেকটা বলছিলে যে তুমি ঘুরে এসেছিলে আরেকটা দেশ, তো বিআইডি অ্যালুমনাই এর একটা ব্যাপার আছে। তো এই যে ধরো অনেক অ্যালুমনাইদের সাথেই তোমার যুক্ত হওয়া হয়েছে, সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। এই যে ভ্যারাইটিস কমিউনিকেশন, বিভিন্ন সেক্টরের বিভিন্ন মানুষকে একসাথে দেখা বা এই যে কথাবার্তা বলা, এই জায়গাগুলোকে তোমার কেমন লাগে আসলে যখন এই যে ঘুরতে গিয়েছিলে বা ঘুরতে যাও কখনো? আমি এই যে যে বিভিন্ন ডেডিকেট। হ্যাঁ, বিভিন্ন প্রোগ্রামে যে পার্টিসিপেট করি, মেইন টার্গেটই থাকে কমিউনিকেশন করা। কারণ আমি কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু অনেক কিছু জানতে পারি, অনেক কিছু দেখতে পারি, অনেক কিছু শিখতে পারি, অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়। আর একেকজন তো একেক কাজে দক্ষ। তো যখন হচ্ছে এতজন মানুষের সঙ্গে আমি একসঙ্গে দেখা করছি, কথা বলছি, তাদের থেকে কিছু জ্ঞান কিন্তু আমার মধ্যেও চলে আসে। আমার নিজের মধ্যেও ইচ্ছা করে যে আমিও হচ্ছে উনার মতো একটা কাজ করি, বা উনার থেকে ইন্সপায়ার্ড হয়ে হচ্ছে আমি একটু শিখি, লেখাপড়া করি। যেমন আপনি হচ্ছে অটিজম নিয়ে, মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন। তো ওটা দেখে আমারও ইচ্ছা হয়েছে, যেমন আমি হচ্ছে অরফান্সদের সঙ্গে কাজ করেছি। তো আমার ইচ্ছা হয়েছে আমি যদি সুযোগ পাই, আমি অটিস্টিক কিডসদের সঙ্গে হচ্ছে কাজ করতে পারবো আপনার সাহায্য নিয়ে, আমি যদি ফিউচারে চাই আর অবশ্যই। কি। আপনি আছেন। তো এরকম করে আমার মনে হয় যে পার্টিসিপেট করলে, মানে সবাই যদি আমরা পার্টিসিপেট করি বিভিন্ন প্রোগ্রামগুলোতে, এই কমিউনিকেশন নেটওয়ার্কিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি। তো অনেক বেশি হুম। কাজে দেয়, ফিউচারে অনেক বেশি হেল্প করে আমাদেরকে। কোলাবোরেশন করে কাজ করলে কিন্তু দেশ বলো নিজের ইমপ্রুভমেন্ট হয়, দেশের ইমপ্রুভমেন্ট হয় এবং ওয়ার্ল্ড ওয়াইড আসলে অনেক বেশি স্প্রেড হয়ে কাজ করা যায়। আসলে এই জিনিস জায়গাগুলোতে ধরো এখন যারা টিনেজার আছে, একটু যদি ফাহারা তোমার সাথে শেয়ার করি, ধরো পাবলিক ইউনিভার্সিটিতে গুলোতে বলো প্রাইভেট সব জায়গাতেই যারা গত বছর এইচএসসি দিয়েছে তাদের কিন্তু ভর্তির পরীক্ষা দিয়ে তারা অলরেডি ভর্তি হচ্ছে, তুমি জানো আমি জানি যতটুকু। আহ মানে অলরেডি ভর্তি চলছে আর কি। তো সেই ক্ষেত্রে এই যে সার্টিফিকেট যাচাই বাছাই করা হচ্ছে, তারপরে কি করা হচ্ছে, বাচ্চাদেরকে ড্রপ টেস্টে পাঠানো হচ্ছে। তো আসলে আমাদের কি এই ফিউচারটাকে আসলে দেখার কথা ছিল, বা বাচ্চারা আসলে কেন, এই এজের বাচ্চারা কেন আসলে ড্রাগের মতো জায়গাতে আসলে কেন চলে যাচ্ছে? আমরা ধরো অন্যান্য ফ্রাস্ট্রেশন মেনে নিতে পারছি, হয়তো বা সমাজের সোসাইটির কারণে অনেকে বিভিন্নভাবে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, কিন্তু তারা ধরো ফ্যামিলির অ্যাটাচমেন্ট কি এখানে কম হচ্ছে, নাকি আমরাই পারছি না আসলে বাচ্চাদেরকে ঠিকভাবে সঠিক পথটা দেখাতে? কোনটা তোমার মনে হয়? আপু আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলি, ফার্স্টে তো হচ্ছে আমি যখন ভর্তি হয়েছিলাম তখন আমারও ডোপ টেস্ট হয়েছিল। তো আমাদের হ্যাঁ। সঙ্গে যারা ছিল ওখানে হচ্ছে একটা ছেলে আনফরচুনেটলি ও ডোপ টেস্ট পাস করেনি আর কি। মানে এত হুম। কষ্ট করে পরীক্ষা দিয়ে এতজনকে টপকিয়ে হচ্ছে এত বড় একটা ভালো ভার্সিটিতে চান্স পাওয়ার পর ও যখন বাদ পড়েছে, আমার নিজের কাছে হচ্ছে অনেক কষ্ট লেগেছিল। ওকে আমি পার্সোনালি চিনতাম না, শুধু রোল নাম্বারটা দেখেছিলাম আর কি। তো আমার নিজের অনেক খারাপ লেগেছিল। তো আমি বলতে চাই যে হচ্ছে এই যে আমরা হচ্ছে এখন কিন্তু হচ্ছে আগে যেরকম হচ্ছে আমরা খেলাধুলা করতাম, ফ্রেন্ডদের বাসে যেতাম, বাইরে আমাদের মাঠ ছিল, খেলার জায়গা ছিল, তখন এখন কিন্তু এই জিনিসটা অনেক কমে যাচ্ছে। এখন হচ্ছে মানুষজন সোশ্যাল মিডিয়া বেসড বেশি হয়ে যাচ্ছে। আমি নিজেও এরকম, আমি নিজেও আগে বাইরে বাইরে যেতে বেশি পছন্দ করতাম, এখন হচ্ছে সারাদিন ফোন নিয়ে বাসায় পড়ে থাকি। তো এরকম করতে করতে না একসময় মানুষ যখন ভার্চুয়াল লাইফকে নিজের রিয়েল লাইফ মনে করা শুরু করে, তখন কিন্তু একটা মেন্টাল ইম্প্যাক্ট পড়ে। আর তারপর আমি রিসেন্টলি হচ্ছে নর্থ সাউথে সাইকোলজি কোর্স করতেছি। তো ওখানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। সাইকোলজি আমার ফ্যাকাল্টি হচ্ছে আমাদের এগুলো নিয়ে হচ্ছে পড়েছে। তো হুম, উনি হুম, হুম। বলতেছিল যে বিভিন্ন যে আমরা হচ্ছে নেটফ্লিক্সে যে বিভিন্ন সিরিজ দেখি, বা হচ্ছে বলিউড মুভিজ গুলো, হলিউড মুভিজ গুলো দেখি, ওখানে কিন্তু হচ্ছে ড্রাগস, তারপর এইসব জিনিস কিন্তু কিন্তু হচ্ছে প্রমোট করা হয় বলবো না, কিন্তু ওখানে দেখানো হয়। তো ওখানে হয়। হচ্ছে ওখানে ক্যারেক্টার গুলো অনেকে পার্সোনাল হিরো হয়ে যায়। তো অনেকে হুম, হচ্ছে হুম, মনে করে যে আমিও হচ্ছে ওকে ফলো করে ওরকম করব। তো ওরকম হুম, ইচ্ছে কিন্তু একবার যেহেতু হচ্ছে নিকোটিন বা ড্রাগস বলে অনেক এডিক্টেড হচ্ছে, অ্যাডিকশনের হচ্ছে জিনিসগুলো আর কি। তো ওখান থেকে হচ্ছে মানুষ ট্রাই করতে গিয়ে হচ্ছে মানুষ হচ্ছে অ্যাডিক্টেড হয়ে যায়। তারপর হচ্ছে অনেক হচ্ছে ফ্রেন্ডরা খায় দেখে, ফ্রেন্ডরা নেয় দেখে যে ও হচ্ছে একা হয়ে যাবে,
ও হচ্ছে সার্কেলের মধ্যে থেকে বের হয়ে যাবে দেখে ও নিজে ট্রাই করতে গিয়ে নিজে এডিক্টেড হয়ে যায়, এরকমও হয়। তো এইসব দিকগুলো না আসলে অনেক খারাপ, কারণ আমাদের অনেক কিছু করার আছে এই পৃথিবীতে, এই দেশে, আমাদের আশেপাশে অনেক কাজ করা আছে। তুমি হচ্ছে যেমন হচ্ছে গার্ডেনিং করা যায়, তারপর সাইক্লিং করা যায়, শুধু হাঁটাচলা করলেও কিন্তু অনেক ভালো লাগে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকলে। তারপর ফ্রেন্ডদের সঙ্গে যদি কথা বলে, মানে ফ্রেন্ডদের সঙ্গে যদি না কথা বলতে পারে, এখন তো সোশ্যাল মিডিয়াতে সবাই হচ্ছে অনেক বেশি কানেক্টেড থাকে, র্যান্ডম মানুষজনের সঙ্গে আমরা হচ্ছে কিন্তু কথা বলতে পারি, এখন ওই জিনিসটা আছে। তো এরকম না করে অনেকে যখন একা হয়ে যায়, সবকিছু থেকে দূরে হয়ে যায়, তখন হচ্ছে ওই অ্যাডিকশনের জায়গাটা আমার কাছে মনে হয় যে অনেক হচ্ছে বেড়ে যায়। অনেকে এখন আবার হচ্ছে লেখাপড়ার দিক দিয়ে যে অ্যাডমিশন টাইমে, এইচএসসি এসএসসি টাইমে আমরা অনেক বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, আমাদের এডুকেশন সিস্টেমটা অনেক বেশি স্ট্রেস দিয়ে দেয় আমাদেরকে, প্যারেন্টসদের কাছ থেকেও স্ট্রেস আসে, আশেপাশে এনভায়রনমেন্ট থেকেও স্ট্রেস আসে। তো আমার কাছে মনে হয় স্ট্রেসটা হচ্ছে একটা বড় ইম্প্যাক্ট ফেলে আর কি, যে মানুষের হচ্ছে মেন্টাল হেলথের উপর। তো তখন তারপর গিয়ে হচ্ছে ওই অ্যাডিকশনের দিকে ঝুঁকে যায়। হ্যাঁ, এটা একটা খুব ভালো কথা বলেছো। তো সেই ক্ষেত্রে ধরো ফারহানা, আমরা যেহেতু মেন্টাল হেলথের বা অটিজম দুইটা নিয়েই কাজ করছি, তো বিশেষ করে মেন্টাল হেলথের যখন আমরা কাজ করতে বা কাউন্সিলিং সেশনে যাচ্ছি, তখন তো আমাদের কাছে যখন এরকম এই এজের যারা আসে, তাদেরকে তো আমরা চেষ্টা করি, দেখা যায় যে অনেক বেশিরভাগ প্যারেন্টসরা মনে করে প্রেমজনিত ঘটনা নিয়ে হয়তো বা সবাই ফার্স্টেড থাকে। আসলে কিন্তু টিনেজ আসলেই যে প্রেম আসবেই মানুষের জীবনে, এমন কিন্তু না আসলে। অনেক সময় দেখা যাচ্ছে পরিবারে বাবা মা প্রচন্ড ঝগড়া করছে, বাবা কোনো রিলেশনে জড়িয়ে গেছে অথবা মা কোনো রিলেশনে। এখন যেহেতু এমন একটা যুগে আমরা এসে পড়েছি, এখন বাবা মাদেরকেও রেসপেক্ট করতেও কিন্তু বাচ্চাদের আসলে ভয় পেতে হচ্ছে অনেক সময়। তারপরে ধরো আবার অনেক সময় দেখা যাচ্ছে ব্রোকেন ফ্যামিলিতে থাকার কারণে বাবাকে পাচ্ছে না ঠিক মতো, মাকেও পাচ্ছে না, একটা গাইডেন্স এর ব্যাপার থাকে। ধরো তুমি তো এখন ইউনিভার্সিটিতে পড়ছো, সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে তোমার আশপাশে যদি এরকম ফ্রেন্ড সার্কেল থাকে, তাদেরকে আমরা কিভাবে এই পথ থেকে আসলে সরিয়ে আনতে পারি? কি সাপোর্ট দিলে তোমার মনে হয় আসলে ভালো হয়? যেমন আমরা তো বলি যে সময় দিয়ে যত বেশি ফ্যামিলি দিবে বা আশপাশে একটা ভালো বন্ধু যদি পায়। আপু, প্রথমে হচ্ছে আমি যেটা মনে করি যে ওকে হচ্ছে সময় দিতে হবে অনেক, আর হচ্ছে ওর আশেপাশে যে নেগেটিভ যে ইনফ্লুয়েন্সটা আসছে, ওই নেগেটিভ ইনফ্লুয়েন্সটা মেইনলি হচ্ছে কমিয়ে ফেলতে হবে। আমরা যতদিন হচ্ছে ওকে নেগেটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে রাখবো, যখন হচ্ছে ও দেখবে ওর ফ্রেন্ডরাও তো হচ্ছে সেম জিনিসটা করতেছে, তো ওর করলে হ্যাঁ, হ্যাঁ। সমস্যা কি, ওর আশেপাশে মানুষজন এরকম করতেছে, এরকম এনভায়রনমেন্টের মধ্যে যতদিন থাকবে ততদিন কিন্তু ও এখান থেকে বের হয়ে আসতে পারবে না। তারপর ওকে হুম। যদি হচ্ছে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিতে হচ্ছে আমরা হচ্ছে এনগেজড করতে পারি, তো তখন আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে এখান থেকে হচ্ছে বের হয়ে আসা সম্ভব। আর নিজের ইচ্ছাটা অনেক বেশি হচ্ছে এখানে হচ্ছে জরুরি আর কি। নিজে থেকে কেউ না চাইলে কিন্তু আমরা জোর করে হচ্ছে তাকে হচ্ছে, যতই জোর করি, সে 1-2 দিনের জন্য সে যদি ফেরত আসে ওখান থেকে, কিছুদিন পর কিন্তু আবার ওখানেই হচ্ছে ফেরত যাবে। তো প্রথমে হচ্ছে আমাদের তাকে হচ্ছে পার্সোনালি মোটিভেটেড করা উচিত যে এই জিনিসটা খারাপ, এখান থেকে বের হয়ে আসতে হবে। মানে অনেকে বলে না যে প্রথমত হচ্ছে জীবন। নিজের মনের শক্তিটা থাকতে হবে, তারপরে হচ্ছে ফ্যামিলি এবং আশপাশের বন্ধু বান্ধবরা যদি ভালো একটা সাপোর্টিভ বা, এই জন্য আসলে বন্ধু নির্বাচনের কথায় আছে সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। তো সর্বনাশ করা যাবে না নিজের বন্ধুত্ব, বন্ধু বা স্কুল জীবনের বন্ধু, স্কুল জীবনের বন্ধুতে কোনো ভেজাল থাকে না। কারণ আমরা যখন স্কুলের বন্ধু নির্বাচন করি, তখন আসলে তার টাকা পয়সা আছে কিনা, বাড়ি গাড়ি আছে কিনা, কি পজিশনে চাকরি করছে, এগুলো চিন্তা করে আসলে বন্ধুত্ব হয় না। তখন যে ইমোশনাল অ্যাটাচমেন্টের থেকে যার সাথে বন্ধুত্ব হয়, সেটাই কিন্তু প্রকৃত বন্ধু, সারা জীবন থেকে যায় আসলে। তো সেই ক্ষেত্রে একটু ঝটপট কিছু প্রশ্ন করব ফারহানাকে এখন। তার আগে বলো ফারহানা, আমাদের জন্য কোনো একটা গান যদি শোনাতে চাও, তোমার কোনো প্রিয় গান অথবা কোনো কবিতা যদি আবৃত্তি করে শোনাও। আমি গান গেতে পারি না, আমার গানের গলা অনেক বাজে। আমার হচ্ছে আচ্ছা। কিশোর আলোতে হচ্ছে একটা ইন্টারভিউ ছাপা হয়েছিল, স্কুলের তারকা। তো ওখানে আমার হচ্ছে ইন্টারভিউর ক্যাপশনটাই ছিল যে গান গাইতে গেলে বন্ধুরা কানে হাত দেয়, এরকম কিছু একটা আর কি। তো গান তো গেতে পারি না। এই জায়গাতে আমি একটু, তুমি সেই ক্ষেত্রে সবার জন্য বলতে পারো তোমার যে
কি জানি বলে যে পত্রিকায় যে তোমার লেখাটা আমরা পড়েছিলাম, তো সেই ক্ষেত্রে তুমি গানের কথা, হ্যাঁ এরকমই একটা ক্যাপশন ছিল, আমার এখন মনে পড়েছে। তো সেই ক্ষেত্রে আসলে তোমার গান যেহেতু শুনলে সবাই পালায় বলাচ্ছে, তো আবৃত্তি বা এই যে লেখালেখি, তোমার যে আর্টিকেল গুলো যখন পেপারে আসে, তখন তোমার আসলে কেমন অনুভূতি হয় আর কেমন লেগেছিল যখন প্রথম পেপারে তোমার কিছু এসেছিল? কারণ আমাদের ওই সময়টা তো খুব এক্সাইটমেন্ট ছিল, একটু টিভিতে দেখা গেলে অথবা হ্যাঁ, আমাদেরকে নিয়ে কোনো কিছু দেখা বা আমাদের আঁকা কোনো ছবি পেপারে যখন ওই যে প্রত্যেক বুধবারে ছাপা হতো প্রথম আলোতে, এটা এইগুলা দিনগুলো আমার কাছে এখনো কিছু পেপার কাটিং আছে, তো এই জিনিসগুলো কিন্তু খুবই এক্সাইটমেন্ট ছিল। তো তোমার ক্ষেত্রে সেটা কেমন ছিল আসলে? আমার মনে হয় প্রথম ছবি ছাপা হয়েছিল হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডের ছবি আর কি। আমি হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডে ছোটবেলায় রেগুলারলি পার্টিসিপেট করতাম। আমার ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করার একটা মেইন কারণ ছিল যে আমি ঢাকায় তোমার আমার ন্যাশনাল খুব প্রিয় একজন অলরেডি কমেন্টস করেছে, তুমি কিন্তু কমেন্টসটা পড়তে পারো। জয়া সাহা আমাদেরকে কমেন্টস করেছে। হ্যাঁ দেখো, কমেন্টস করেছে, পড়ে ফেলো। আরে টু লাভলি পিপল আর টকিং, থ্যাংক ইউ আপু and থ্যাংক ইউ জয়া, তুমি দেখছো জয়াকে কিন্তু আমরা আরডি উইথ আরজে রিফাতে আনতে চেয়েছিলাম এবং তাকে আমরা প্রথম স্লটেই সুযোগ দিয়েছিলাম। তার এবং আমাদের সময়ের ব্যস্ততার কারণে আসলে সে স্লটটা মিস করেছে। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই জয়াকেও আমাদের স্ক্রিনে দেখতে পাবো, আশা করছি। জয়ার গল্পটাও আমাদেরকে শুনতে হবে, কারণ কিভাবে উপস্থাপনায় ভালো করা যায় সেটা কি বলো ফারহানা, আমাদেরকে জয়ার কাছ থেকে শিখতে হবে। হবে শিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ বলো, তোমার ম্যাথ অলিম্পিয়াডের কথাটা শুনছিলাম। থ্যাংক ইউ জয়া, দেখার জন্য। আরো আমাদের সাথে যুক্ত আছে আমাদের কিছু পরিচিত মুখ। সাব্বির ভাইও আমাদের সাথে দেখছেন আমাদের প্রোগ্রামটা। সাব্বির ভাইকেও অনেক ধন্যবাদ যে আমাদের সাথে আমাদের প্রোগ্রামটা দেখছেন এর জন্য। তো ম্যাথ হ্যাঁ, অলিম্পিয়াডে মনে হয় হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডে সবার আগে ছবি এসেছিল প্রথম আলোতে। প্রথম আলোতে হ্যাঁ, হচ্ছে যারা প্রাইজ পায় ওদের হচ্ছে একটা গ্রুপ ছবি ছাপা হয় প্রতি বিভাগে। তো ওটা যখন হ্যাঁ, ছাপা হয় তখন তো আমি হচ্ছে একদম স্বর্গে, মানে একদম বেহেশতে চলে গেছি। আল্লাহ, আমার ছবি ছাপা হয়েছে প্রথম আলোতে তাও। তো ওটাতে তো গ্রুপ ছবি ছিল, তো তখন হচ্ছে ছোটবেলায় স্বপ্ন নিয়ে পাতা হচ্ছে রেগুলারলি পড়তাম। তো ওখানে হচ্ছে হুম, ভার্সিটির হচ্ছে অনেককে হচ্ছে ফিচার করতো বিভিন্ন হচ্ছে অ্যাচিভমেন্টের জন্য। তো তখন থেকে আমার একটা টার্গেট ছিল যে আমার কোনো না কোনো এক সময় আমার এরকম আমার একটা ফিচার আসা লাগবে, মানে আমি এমন কিছু করব যেন এরকম একটা ফিচার আসে। এন্ড আলহামদুলিল্লাহ এই বছর হচ্ছে আজকের পত্রিকাতে আমাকে নিয়ে এরকম একটা ফিচার লেখা হয়েছে। তো এটা হচ্ছে অনেক বেশি এক্সাইটমেন্টের বিষয় ছিল যে হুম, হুম। নিউজ পেপার একটা হচ্ছে ন্যাশনাল নিউজ পেপার হচ্ছে আমার ছবি আর আমার কাজের কথা লেখা হয়েছে, আমার ছোটবেলার একটা স্বপ্ন পূরণ হয়েছে। সেটাই। আসলে নিজেদের স্বপ্নগুলা পূরণ করতে যে কত ভালো লাগে। এখন কিছু ঝটপট রাউন্ড করব, ঝটপট উত্তর দিতে হবে। হ্যাঁ, ১ সেকেন্ডে। বলো, চা না কফি? চা। আচ্ছা। সিলেটের মানুষ সকাল চা। সকাল না রাত কোনটা ভালো লাগে বেশি, না সন্ধ্যা? রাত। রাত, রাত। আচ্ছা। আহ, নিজেকে এক শব্দে যদি প্রকাশ করতে বলা হয় সেক্ষেত্রে আসলে এক কথায় কি বলবা? একটা শব্দে। চঞ্চল। চঞ্চল। চঞ্চল? আমরা তো তোমাকে চঞ্চল হিসেবে পাইনি, আমরা তো দেখতাম তুমি সবসময় ঘুমে আর না হলে বাসের একটা কোনায় ছিল। আমাদের আমার আমাদের আমার টোরের সব ছিল। এনার্জি সেভিং মোড আর কি। আমি এই যে ফিল্ম সিটি থেকে ছবি দেখেছেন না আমার, যেটা হচ্ছে আমি চঞ্চলতা আমি পরে প্রকাশ করি, এর আগে ঘুমিয়ে হচ্ছে এনার্জি গেইন করে নেই। হ্যাঁ, সেটা আমি এখন আসলে কোথায় গিয়ে তোমার খুব সুন্দরভাবে তুমি এনার্জি গেইন করে পরে গিয়েছিলে, সেটা নীল শাড়ি পরা ওই ছবিতে আমি বুঝতে পেরেছিলাম। বললাম না জায়গাটার কথা কিছু কারণে, কিন্তু সেদিন কিন্তু সত্যি কথা, ফারহানা খুবই সুন্দরভাবে নিজের এনার্জিটা গেইন করে তারপরে গিয়েছিল, কিন্তু আমরা যারা ট্যুরে ছিলাম আমরা খুবই স্ট্রেসে ছিলাম আসলে সেই সময়টা। আচ্ছা, সাফল্য না শান্তি কোনটাকে মানে পছন্দ করো আসলে? সাফল্যের সাথে শান্তি, মানে শান্তির সাফল্য। আচ্ছা, আচ্ছা। এমনি কবিতা বা গান কোনটা ভালো লাগে বেশি? বেশি টানে কোনটা? গান শুনি বেশি, আবৃত্তি করা হয়েছিল একসময়। আচ্ছা, তাহলে আমরা একটা আবৃত্তি শুনতে পারি তো। তোমার যেটা পছন্দ ২ লাইন বা ৩ লাইন আমাদেরকে শোনাতে পারো। যেহেতু আমাদের অনেক আ টুরিস্ট গ্রুপের অনেকেই দেখছে, সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্য করেই বলতে পারো। আম, আচ্ছা। আম, আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ,
জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাণী, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর কপি করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, হেথায় হোথায় পাগলের প্রায়, খুঁড়িয়া খুঁড়িয়া নাচিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধেরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, গোধূলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হতে পারছে না, কিন্তু আমি তালিটা দিয়ে দিলাম। এত সুন্দরভাবে আবৃত্তি করার জন্য ফারহানাকে আসলে অনেক ধন্যবাদ। খুবই ভালো লেগেছে। আমাদেরকে অলরেডি আমাদের আমাদের আহ আমাদেরই একজন সঙ্গী ট্যুরের মার্গারেট মধু আপু কমেন্টস করেছে, বাহ কি সুন্দর অনবদ্য, একদম সত্যিই তাই। মার্গারেট আপু অনেক ধন্যবাদ যে আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্টস করার জন্য। আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা যুক্ত হচ্ছেন এবং আমাদের প্রোগ্রামটা দেখছেন, এবং আরো বেশি করে দেখেন, প্রোগ্রামগুলো স্প্রেড করেন, আরো বেশি যাতে সমাজে আমরা ভালো কাজ করতে পারি সেই দিকে একটু নজর দিই আমরা। আমাদের সাথে আমাদের আরেকজন বন্ধু যুক্ত হয়েছে, নুসরাত জাহান তন্নি। তন্নিও যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আমরা নামটা উজ্জ্ব রেখে আমাদের ট্যুরের গল্পটা বলি। আমরা অনেকজন একসাথে ঘুরতে গিয়েছিলাম কোনো একটা জায়গায়। তো সেখানে বাস ১, ২, ৩ ছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি আর ফারহানা একই বাসে ছিলাম। তো ফারহানা যদি থাকে বাসের প্রথমে, আমি থাকতাম সবসময় বাসের শেষে। এটাই ছিল বাসের একটা টুইস্ট। তো সেই ক্ষেত্রে ফারহানা, ট্যুরের কোন জিনিসটা তোমার কাছে খুব মনে হয় মাঝে মাঝে, ধরো অবসর সময়? তো আমার কাছে যেটা মনে হয়, আমাদের ওই ট্যুরটা সবাই কম বেশি আমরা বলি যে আমাদের সেরা ট্যুর ছিল জীবনের এখন পর্যন্ত যদি বলি। তোমার কেমন লাগে? আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমার তো হচ্ছে আমার সবচেয়ে ভালো লেগেছিল যে আমি হচ্ছে অনেকবার অসুস্থ হয়ে গিয়েছিলাম। আর আপনারা সবাই হচ্ছে আমাকে হচ্ছে নিজের বাচ্চার মতো ট্রিট করে আমাকে হচ্ছে সেফটি দিয়েছিলেন। তো এই জিনিসটা আমি আজীবন মনে রাখবো যে হচ্ছে আমি হচ্ছে সবাইকে এত জ্বালিয়েছি, কিন্তু সবাই কেউ একবারও কমপ্লেইন করেনি, আমাকে কেউ কিছু বলেনি। সবাই উল্টা হচ্ছে আমাকে দেখভাল করেছে, এক কথায় বলা যায়। তো এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে যে সবাই ওখানে আমরা পরিবারের মতো ছিলাম, যেখানে হচ্ছে ১ সপ্তাহ আগেও কেউ কাউকে চিনতাম না। এয়ারপোর্টে গিয়ে সবার সঙ্গে ১ম কথা হয়, ১ম হ্যাঁ, দেখা হয়। তো এই জিনিসটা অনেক ভালো লেগেছে। আর আমার সত্যি তো কথা। সবচেয়ে ভালো এক্সপেরিয়েন্স ছিল হচ্ছে ফিল্ম সিটি, বলিউড দেখা। তো এই জিনিসটা আমার সবসময় মনে পড়ে। আর নীল একদম শাড়ি তাই। নীল নীল শাড়ি শাড়ির দিন। নীল শাড়ির দিন আপনি বললেন। নীল শাড়ির দিন। সেটাই আসলে মানে জীবনে এরকম ট্যুর খুবই কম আসে আসলে মানুষের একসাথে। আর তার চেয়েও বড় কথা আমার কাছে যেটা মনে হয়েছে, আমার সাথে আমাদের যা ট্যুরের একটা যে সার্কেলটা আমরা ছিলাম, সবাই এত বেশি মিশুক ছিল আর এত বেশি কমিউনিকেটিভ, বা এত তাড়াতাড়ি যে খুব অল্প সময় সবাই যে ভাই বোন হয়ে সুন্দর করে কাজ করা যায়, বা এই যে এখন পর্যন্ত এই বন্ডিংটা আছে, এটাই কিন্তু আসলে সৃষ্টিকর্তার বলবো একটা বিশাল পাওয়া আমাদের জন্য, সৃষ্টিকর্তার কাছ থেকে। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন আমাদের হাসিনা হাফিজ আপা। আজকে আমাদের স্পেশাল গেস্ট ছিলেন, অটিজম বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন। এছাড়াও শাফিন ইকতেদার জয়েন করেছেন, লিখেছেন, বাহ সুন্দর উপস্থাপন। আমি ও কমেন্টস করাতে অনেক ধন্যবাদ। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, আপনাদেরকে আসলেই ধন্যবাদ। আবৃত্তি তো অনেক সুন্দর পারো, তো সেই ক্ষেত্রে কোনো আবৃত্তির কম্পিটিশনে কি যাওয়া হয়েছিল কিনা? আর এত সুন্দরভাবে আসলে মুখস্থ রাখা হয় কিভাবে? আবৃত্তি হচ্ছে আমি অনেক ছোটবেলায় করেছি, শিশু একাডেমিতে শিখেছি। তো শিশু আচ্ছা। একাডেমিতে প্রোগ্রাম করা হতো। তো হুম, কম্পিটিশন হুম। বলতে আমার বাবার অফিসে হচ্ছে ১৬ ডিসেম্বর ২৬শে মার্চে যখন প্রোগ্রাম গুলো হতো, তো তখন ওখানে পার্টিসিপেট করা হয়েছে। এমনিতে হচ্ছে ওরকম কন্টিনিউ করা হয়নি আর কি। এরপর আমি হচ্ছে ছবি আঁকার উপরে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম আর কি ছোটবেলায়।
আমাদের সাথে আরো যুক্ত হয়েছে আমাদের আবু ইবনে রাফি, যুক্ত হয়েছে। এছাড়া আহনাফ হাবিব চৌধুরী রাফিও জয়েন করেছে। ধন্যবাদ যারা যুক্ত হচ্ছেন। আপনারা বেশি বেশি করে আমাদের প্রোগ্রামটা শেয়ার করে দেন। আর আরজে রিফার ফেসবুক পেজটি সবাই লাইক কমেন্টস দিয়ে সাথে থাকুন। আর আরজে রিফার যে ইউটিউব চ্যানেল আছে সেটাও সাবস্ক্রাইব করে দেন। এখন যারা প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন তারা তো যদি এখন জয়েন করে থাকেন তাহলে অনেক আগেরটুকু দেখেননি, তারা ইউটিউবে অথবা ফেসবুকে যে কোনো সময় দেখে নিতে পারবেন। তাতে কোনো সমস্যা নেই। আবার আপনারা কি বিষয় জানতে চাচ্ছেন বা আপনারা যদি আমাদের অতিথি হিসেবে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের ছোট্ট একটা বায়ো এবং গল্প লিখে পাঠাতে হবে। তাহলে আমাদের যদি গল্পটা পছন্দ হয় অবশ্যই আপনাকেও আমরা অতিথি হিসেবে নিয়ে আসবো। তো এখন আমরা ফারহানার কাছ থেকে শুনবো যে নতুন প্রজন্মের জন্য তোমার তো অনেক অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। তুমি কি বলবো 100 জন তোমার টুরিস্টদের সাথে ঘোরা হয়েছে, 100 জন ডেলিগেটস কে তুমি জানো। তুমি ইউএন মিলেনিয়াম ফেলোতেও জয়েন করেছো, তারপরে তুমি ফেলোশিপ 360 তেও তুমি আছো, মানে এটা ট্রেনিং নিচ্ছ এখন, তাই না? তো এই যে অনেক কিছু, তারপরে মিস বাংলাদেশের মতো জায়গায় গেলে সেখানে অনেক আরো সুন্দরীদের সাথে তোমার কথাবার্তা হয়েছে, বিচারকদের সাথে ইন্টারাকশন হয়েছে। তো আসলে ওভারঅল তোমার কি মনে হয় যে জীবনটা আসলে তুমি যেমন বললে নতুন জেনারেশনের জন্য একটা কথা বলে যে নিজের ইচ্ছা শক্তি। তো সেই ক্ষেত্রে আরো তাদের জন্য তোমার ভাবনা চিন্তা কি, যে কি করলে মনে করো যে দেশটাও মানে পরিবার যেমন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কিন্তু তুমি একজন সোসাইটির কি কাছে তোমাকে ডেডিকেট করবে? আপু, বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, সবাই হচ্ছে কোনো কাজ করার আগে ভয় পেয়ে যায়। সবার মাথায় হুম, প্রথম চিন্তা আসে, মানে আমাদের সমাজে যেটা হচ্ছে স্টিগমা একটা, যে মানুষ হুম, কি হুম, বলবে, যে আমার আশেপাশের মানুষ কি বলবে, আমি এই কাজটা যদি করি আমার মানুষ কি বলবে। তো আমার কাছে মনে হয় যে প্রথমেই হচ্ছে মাথা থেকে এই চিন্তাটা বের করতে হবে যে মানুষ কি বলবে। কারণ মানুষ তো হচ্ছে আমাকে হচ্ছে খাওয়াচ্ছে না, আমাকে পড়াচ্ছে না, আমি যেটা হচ্ছে পার্সোনালি বিলিভ করি আর কি। আমি যদি একটা ভালো কাজ করে আমি যদি আরো 50 জনের সাহায্য করতে পারি, 50 জনের হেল্প করতে পারি, তাহলে আমি কেন শুধু একজনের হচ্ছে কথা শুনে আমি কেন পিছিয়ে যাব। কোথা থেকে আমি কান দিব? আমি এটা মনে করি আর কি, আমি এটা মনে করি। আর সবারই হচ্ছে কাজ করতে গেলে প্রথমে কোনো না কোনো বাধা আসে। তো আমাদের হুম, হচ্ছে চেষ্টা করতে হবে আমরা যেন ওই বাধাকে যে কোনো ভাবে হোক আমরা বাধাকে অতিক্রম করে যেন সামনে এগিয়ে যেতে পারি। আর কনফিডেন্সটা হচ্ছে থাকাটা অনেক বেশি মেইন। আর আমি মনে করি যে কমিউনিকেশন করা লাগবে মানুষজনের সঙ্গে, আশেপাশে মানুষজন থেকে। আমরা অনেকে মনে করি যে আমরা ওর সঙ্গে কেন কথা বলবো, ওর সঙ্গে কথা বলে আমার কি লাভ, কি শিখবো, আমি ও তো অন্যরকম একটা মানুষ। কিন্তু আমার কাছে মনে হয় আমরা যত মানুষের সঙ্গে কথা বলবো তত বেশি আমরা হচ্ছে শিখতে পারবো, তত বেশি জ্ঞান অর্জন করতে পারবো। এন্ড কোনো জ্ঞানই কিন্তু হচ্ছে খারাপ না বা ছোট না। তো এই জিনিসটা হচ্ছে আমি খুব বেশি ইম্পর্টেন্স দিই আমার নিজের লাইফে, আমি সবাইকেও এটা বলি। খুব সুন্দর একটা কথা বলেছো। তো আড্ডা উইথ আরজে রিফাতে আসলে এবং এতক্ষণ ধরে তোমার সাথে আড্ডা দিচ্ছি, শেষ করব অন্যভাবে আজকে। কিন্তু তোমার কেমন তোমার লেগেছে ওভারঅল আজকে আমাদের প্রোগ্রামে এসে, একটু বলো আমাদেরকে। আপু, কোশ্চেনটা একবার রিপিট করা যাবে? হ্যাঁ, অবশ্যই। বললাম তুমি তো আজকে অনেক কথা আমরা শুনলাম, তোমার অ্যাচিভমেন্ট শুনলাম কিভাবে এত দূর আসলে। কিন্তু তুমি যে আজকে এতক্ষণ ধরে আমার সাথে আড্ডা দিলে এবং আড্ডা ওই আরজে রিফাতে আসলে আমাদের আরজে রিফার পেজ থেকে, তো সেই ক্ষেত্রে তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স এই 1 ঘন্টায় কেমন ছিল, সেই কথাটা জানবো। তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে বিদায় নিবো আর কি। তুমি বলো আগে, তোমার কাছ থেকে শুনি। আপনার সঙ্গে কথা বলতে তো সবসময় আমার ভালো লাগে। আপনি এত ফ্রেন্ডলি এন্ড আমাকে ইন্ডিয়াতে যেভাবে আমার টেক কেয়ার করেছেন, না আপনার সঙ্গে তো আমার হচ্ছে সব ধরনের কথাবার্তা হয়েছে, আমরা অনেক ফ্রি ছিলাম। আর আপনি যে আমাকে এখানে ইনভাইট করেছেন এটাও আমার জন্য অনেক বড় একটা জিনিস, যে আপনি হচ্ছে আপনি তো আমার অনেক সিনিয়র, আমি এখনো অনেক ছোট। আপনি যে এরকম আমাকে যোগ্য মনে করেছেন, আপনার প্রোগ্রামে এসে কথা বলার সুযোগ দিয়েছেন, এটা আমার জন্য একটা বড় পাওনা। এটার জন্য আপনাকে অনেক বেশি থ্যাংকস। না, তো তোমার যদি নিজের তোমার সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার অনেক ইচ্ছা শক্তির কারণেই কিন্তু তুমি অনেক দূর আসলে এগিয়ে এসেছো। তো আমরা যেটা বলছিলাম যে আমরা শেষ করেও শেষ করবো না আজকে, আমরা বলছিলাম যে আজকে আমরা একটু অন্যভাবে শেষ করব। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা তোমার যদি আবৃত্তি আমরা শুনতে পারি সেই ক্ষেত্রে মনে হয় একটু ভালো লাগবে। কারণ এখন আসলে অনেকেই জয়েন করছেন। আমাদের পিঙ্কি সরোয়ার জয়েন করেছেন আমাদের সাথে, ও দেখছে। পিঙ্কি একটু কমেন্টস করো আমাদের ফারহানার জন্য, তোমাদের যদি কোনো কমেন্টস থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে ফেলো। ইফাত নাবিলা লিখেছে লাভ ইউ আপু, লাভ ইউ আপু, লাভ ইউ আপু, লাভ ইউ আপু, অনেকগুলো লাভ ইউ দিয়ে দিয়েছে ইফাত নাবিলা।
আহ, লিখেই যাচ্ছে, ভালোই লাগছে, অনেক অনেক ভালোবাসা পেয়ে গেছে ফারহানা। আহ, আহ, তাকে আমি চিনি না অবশ্য, হয়তোবা তুমি চিনো। আর ভার্চুয়াল আমার জুনিয়র ও অনেক ভালো একটা মেয়ে, অনেক অনেক ভালো। ওর সঙ্গে আমার অনেক ভালো হ্যাঁ, সম্পর্ক। আমরা ইফাত নাবিলাকেও বলবো, তোমার যদি কোনো গল্প থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের কথা হচ্ছে একটা প্ল্যাটফর্ম পেলে মানুষকে কি নিয়ে কাজ করছে এটা যদি কেউ জানতে পারে, তখন কিন্তু একজন আরেকজনের কাছ থেকে হেল্প নিতে পারবে। যেমন ফারহানা, তোমাকে আমি একটুখানি বলি, যেমন আমরা যে কাজটা করছিলাম, ধরো তোমার আগে আমরা ৮টা ৮:৩০ দিকে একটা শো করলাম, হ্যাঁ, সেটা হচ্ছে অটিজম বিষয়ে কিভাবে সচেতনতা করা বৃদ্ধি করা যায়। এবং একজন ডাক্তার ছিলেন আমাদের সাথে, একজন একটা স্পেশাল স্কুলের একজন প্রিন্সিপাল ছিলেন। তো সেই ক্ষেত্রে আমাদের কাজটা ছিল এরকম, কোথায় কোন ভালো স্কুল আছে, কোথায় এক ছাদের নিচে গেলে এই প্যারেন্টসরা থেরাপি, স্কুলিং সবকিছু একসাথে পাবে, এই জিনিসগুলো যাতে সঠিক ইনফরমেশন মানুষ পায়, সেজন্যই কিন্তু এই প্ল্যাটফর্মে সেই রকম গেস্টদেরকেই আমরা আনার চেষ্টা করি আসলে। যেমন ধরো মিস ওয়ার্ল্ডে যেতে যাচ্ছে, অনেকের অনেকে, যে তুমি বলছিলে একটা টেবু লাগানো আছে আমাদের, যে এটা জায়গাটা হয়তো বা মিডিয়া জগৎ মানেই খারাপ আসলে। তো সেই ক্ষেত্রে আমিও তো একটা বিউটি কন্টেস্টের মাধ্যমে মিডিয়া জগতে কাজ করা শুরু। তো সেই ক্ষেত্রে আমিও জানি সেই সময়টা আমরা যদি আমাদের ক্ষেত্রে বলি, সেই সময় আরো অনেক বেশি এই কথাগুলো আরো শুনতে হয়েছে। এখন আসলে সেরকম নেই। তো তোমার জন্য অনেকগুলো কমেন্টস এসেছে, আমরা একটু কমেন্টস গুলো নিচ্ছি এখন। রেডিও আড্ডা 24/7 ওখান থেকে লিখেছে, ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর কোন টার্গেট কে আপনি ফোকাস করছেন? আমি হচ্ছে কোয়ালিটি এডুকেশন এন্ড মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিং কে হচ্ছে মেইন ফোকাসে রেখেছি এখন আমার কাজের ক্ষেত্রে। আচ্ছা, তোমাকে আহনাফ হাবিব চৌধুরী রাফি লিখেছে, ফারহানা ইসলাম আপুর লাস্টের উত্তরটা অসাধারণ ছিল, যেটা নিউ জেনারেশনের জন্য ছিল। আর আরজেরিফা খালা আপুর উপস্থাপনার তুলনা হয় না, মাশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ রাফি তোমাকে। আর রাফিকে মনে হয় তুমিও চিনে থাকবা, ও আমাদের বিটিআরআই এর একজন, হ্যাঁ, বিটিআরআই স্কুলেরই। আর রেডিও আড্ডা 24/7 আরো লিখেছে যে ইউএন এর উদ্যোগকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, আসলে এটা আমিও জানতে চাই আসলে, কিভাবে দেখছো আসলে এই উদ্যোগটাকে? আমার কাছে মনে হয় যে সাস্টেইনেবল গোলস যেগুলো আসছে 2030 পর্যন্ত, যেগুলো হচ্ছে 17টা গোল আছে যদি ভুল আচ্ছা। না করি, তাহলে হচ্ছে হুম কিন্তু এই গোলগুলো যখন সেট করা হয়েছে এটার উপর বেস করে কিন্তু অনেক কাজ হচ্ছে, আশেপাশের হুম মানুষজনও হচ্ছে কাজ করতেছে, আমাদের কান্ট্রি থেকেও আমরা কাজ করতেছি। তো একটা গোল বেসড আমরা যদি একটা ফোকাসড জিনিসের উপর কাজ করি তখন ওই কাজটা হচ্ছে অনেক বেশি ইম্প্যাক্টফুল হয় আমার কাছে মনে হয় আর কি। তো আমার কাছে মনে হয় যে গোলগুলো যে সেট করা হয়েছে এগুলো অনেক ভালো একটা উদ্যোগ ছিল। হুম। আরো কমেন্টস এসেছে, আমি একটু বলছি। আপনার মতে ইউ না SDG 13 জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের কি করা উচিত? আমরা তো হচ্ছে লোল্যান্ড কান্ট্রি বলা যায়, আমাদের হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে সুন্দরবন হচ্ছে, আগে কিন্তু সুন্দরবনে হচ্ছে অনেক বাঘ অনেক ধরনের হচ্ছে অ্যানিমেলস পাওয়া যেত, কিন্তু এখন আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ ওদিকে হচ্ছে আমরা হচ্ছে গাছপালাগুলো কেটে, তারপর আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো ওখান থেকে অনেক ব্যাড ইফেক্ট করতেছে। তো আমার কাছে মনে হয় আমাদের গভর্নমেন্টের আমাদের আশেপাশের মানুষজনের হচ্ছে এগুলো নিয়ে সচেতন হওয়া উচিত যে গাছ না কেটে আমাদের উচিত আরো বেশি করে গাছ লাগানো। আমি হুম আমি মানি যে হচ্ছে আমাদের দেশে মানুষের তুলনায় থাকার জায়গা অনেক কম, এই জন্য হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে মানুষের বসবাসের জায়গা করার জন্য। কিন্তু আমাদের যদি দেশই না থাকে, আমাদের যদি আশেপাশের পরিবেশ যদি বাসযোগ্য নাই হয়, তাহলে আমরা এত বিল্ডিং দিয়ে বা এত ঘরবাড়ি দিয়ে আমরা কি করবো আসলে। এখন গরমকালে হচ্ছে টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রিতে চলে যায়, যেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি খারাপ। তারপর ঢাকার হচ্ছে এয়ার কোয়ালিটি অনেক অনেক বাজে। তো এইসব দিক দিয়ে আমাদের উচিত হচ্ছে এইসব নিয়ে কাজ করা, এয়ার কোয়ালিটি নিয়ে কাজ করা, ট্রি প্ল্যান্টেশন নিয়ে কাজ করা। আরেকটা প্রশ্ন এসেছে যে এসডিজি নিয়ে তারুণ্যের মধ্যে সচেতনতা কেমন আছে বলে মনে করেন? আরেকটা হচ্ছে ইউএন ফেলোতে যদি কেউ আবেদন করতে চায় সেই ক্ষেত্রে যদি কোনো পরামর্শ দিতে। আরো অনেক কমেন্টস এসেছে, আমরা আর কমেন্টস নিতে পারছি না কারণ আসলে অনুষ্ঠানেরও প্রায় আমরা শেষ পর্যায়ে। হ্যাঁ, এই দুটার উত্তর শুনবো ফারহানার কাছ থেকে। ইউএন ফেলোশিপের হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করতেছে আমি বলবো যে তোমরা যে প্রজেক্টটা হচ্ছে নিয়ে অ্যাপ্লাই করবা ওটা যেন হচ্ছে তোমাদের নিজেদের হচ্ছে নিজেরা হচ্ছে যেটা নিয়ে হচ্ছে প্যাশনেট,
মানে এমন কোনো প্রজেক্টে অ্যাপ্লাই করো না যেটা হচ্ছে তোমাদের মনে হয় যে এটা হচ্ছে এটা দিলে আমি সিলেক্ট হয়ে যাব, কিন্তু তুমি ওটা নিয়ে প্যাশনেট না, এরকম হলে কিন্তু হচ্ছে জিনিসটা আসলে ইফেক্টিভ হচ্ছে না। আর প্রজেক্ট গুলো হচ্ছে এসডিজি বেসড যেন হয়। এই দুটা জিনিস হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ইউএন মিলেনিয়াম ফেলোশিপের জন্য। আচ্ছা, সেই ক্ষেত্রে কত এজ থেকে কত এজের ওরা করতে পারবে সেটাও কিন্তু তুমি বলে দিতে পারো। ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য আর ইউনিভার্সিটি বেসড আর কি, ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করা লাগে। মানে ইউএন মিলেনিয়াম শিপে হচ্ছে সিলেক্ট হতে হলে একটা ইউনিভার্সিটি থেকে সিলেক্ট হতে হবে। আশা করছি যারা প্রোগ্রামটা দেখেছেন এবং যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট ফারহানার কাছ থেকে অনেক বেশি তথ্য পেয়েছেন। যদি আরো কিছু ফারহানার কাছ থেকে জানতে চান সেক্ষেত্রে আমরা ফারহানাকে আরেকদিন সময় দিয়ে আমাদের স্টুডিওতে আবারও নিয়ে আসবো, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্টস মানে কমেন্টসে অবশ্যই কমেন্টস করে দিতে পারেন। ফারহানা কিন্তু খুবই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ একজন মানুষ, যে সময় পেলেই আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে দেরি না করে আপনারা আমাদের আরজেডিফার ফেসবুক পেজটি ফলো করেন এবং লাইক কমেন্টস দের সাথে থাকেন। আর ফারহানার কাছে যদি কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কোশ্চেনটা করে রাখতে পারেন। সে যেহেতু ইউএন ফেলো নিয়ে কাজ করছে, আর নতুন প্রজন্মের জন্য আমার যেটা না, আমার কথাতে আমি একটু পরে আসি, আগে আমি একটু ফারহানার কাছে আবার যাই যে নতুন প্রজন্মদের জন্য তোমার আর যদি কোনো কথা থাকে সেই কথাটা আগে শুনি, তারপর আমি শেষ করবো। নতুন প্রজন্মের অনেকে না প্যারেন্টস কে শত্রু মনে করে। মানে আমি অনেকে দেখেছি যে প্যারেন্টসরা শত্রু, ওরা খারাপের জন্য বলে। মানে কিছু কিছু ক্ষেত্রে এটা সত্যি, কিন্তু সব সময় কিন্তু হচ্ছে এটা সত্যি না। আমাদের উচিত আমাদের প্যারেন্টস এর কথাও শোনা মাঝে মধ্যে, মানে ওনারাও তো আমাদের ভালোই চায়। এটা হচ্ছে আমাদের কারেন্ট জেনারেশনে না অনেক কম এই জিনিসটা। যেমন আমি আমার প্যারেন্টস এর কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি, তো আমি আমার প্যারেন্টস এর কথা শুনেই আমি এত বড় হয়েছি আর কি। যদিও সব কথা শুনিনি, কিন্তু হচ্ছে আমার কাছে মনে হয় যে প্যারেন্টস এর কথা শুনতে কোনো ক্ষতি নেই। তো আমি এটা মনে করবো যে আবার প্যারেন্টস কে টাইম দেওয়া উচিত আমাদেরকে। আমরা যে সোশ্যাল মিডিয়াতে এত এডিক্টেড হয়ে যাই, আমরা নেটফ্লিক্স দেখতে থাকি, ফোন টিপাতে থাকি, আমাদের প্যারেন্টস এর সঙ্গে কথা বলার সময় থাকে না। তো এই জিনিসটা না চেঞ্জ করা উচিত আমার কাছে মনে হয়। এটুকু। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছো ফারহানা। আর তোমাকে অনেক ধন্যবাদ। তোমার পড়াশোনার ফাঁকেও এত সোশ্যাল ওয়ার্কিং কাজ করছো, এত সুন্দর সুন্দর কাজ করছো। আরো ভালো ভালো কাজ করো এবং জীবনে এগিয়ে যাও। আর আমাদেরকেও সময় দিয়েছো, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আর আবৃত্তির জন্য তো অনেক স্পেশাল ধন্যবাদ, যে এত সুন্দর আবৃত্তি আমি আসলে আমার ভাগ্য হয় নাই আগে তোমার আবৃত্তিটা শোনা, সেই সুযোগে গেস্ট হিসেবে এনে শুনে নিলাম। আবারও কোনো একটা অনুষ্ঠানে আরো কিছু আবৃত্তি শিল্পীর সাথে তোমাকেও দেখবো আশা করছি। আর যে যেখানে আছেন সবাইকে বলবো একটা কথাই, মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং আহ আপনার আশপাশের যে সন্তানটি আছে, সে যে কোনো সন্তানই হোক না কেন, ফারহানা কিন্তু খুব সুন্দর করে কথা বলেছে যে মা বাবার কথা আপনাকে আমাকে শুনতে হবে। হ্যাঁ, আর মা বাবা কিন্তু সন্তানের আসলে খারাপ চান না। তো এই প্রজন্মের ক্ষেত্রে যেহেতু সে কিন্তু এই প্রজন্মেরই, সেক্ষেত্রে কিন্তু সে বাবা মার কথা শুনেই এতদূর এগিয়েছে। তার সে ভালো কাজ করেছে দেখেই কিন্তু সে ভালো বাবা মার সাপোর্ট পেয়েছে। তো সেই ক্ষেত্রে বাবা মাকেও বলবো যে বাবা মারা সন্তানের মানে সন্তানরা যাতে আপনাদেরকে শত্রু না ভাবে, আপনারা আসলে ফ্রেন্ডলি হতে হবে। তো সেই ক্ষেত্রেই কিন্তু আপনার সন্তান আপনার কাছে কথা বলতে নিরাপদ ফিল করবে এবং আপনার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে সে কিন্তু আমরা যে ড্রপ টেস্টের মতো জায়গায় আমাদেরকে যেতে হচ্ছে এরকম চিন্তা আমাদেরকে করতে হবে না। আর ব্যস্ততা আসলে সবারই থাকবে, বাবা মারও থাকবে, সন্তানরাও তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু তারপরেও চেষ্টা করবেন আপনার নিজের সন্তানকে যথেষ্ট সময় দেওয়ার জন্য। আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন, তার নামটি না বলে নেয়, আগের পর্বেও যুক্ত হয়েছিলেন শর্মিলা দেব। উনি অনেক ভালোবাসা দিয়েছেন আমাদেরকে, আপনাকেও অনেক ভালোবাসা, যে আপনিও এত ব্যস্ত থাকার পর উনিও আমাদের অনুষ্ঠানটা দেখছেন আসলে। তো যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটা দেখেছেন, এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনেছেন এবং পরেও শুনবেন, সবার জন্য শুভকামনা থাকলো। সুস্থ থাকুন, মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। শুভরাত্রি। শুভরাত্রি।